বিষণ্ণ কোনো এক রজনীতে সোনালি আভা ছড়ানো চাঁদের পানে তাকিয়ে আছে একজোড়া সমুদ্র নীল চোখ। নির্লিপ্ততা সেই দৃষ্টি কোনো অভিব্যক্তি প্রকাশ করছে না, কেবল নির্নিমেষ দেখতে থাকে সেই চাঁদের মলিনতা। আজকাল ভাঙা জানলার পাশে বসে রাত কাটিয়ে দেওয়াটা জারিয়ার অভ্যাসে পরিণত হয়েছে। সারা রাত পেরিয়ে যায়, তবে দু চোখের পাতায় ঘুমের হদিশ মিলে না। মনে হয় একবার চোখ বুঝলে পরের দিন সূর্যোদয় দেখাটা যদি আর নসিব না হয়। ফিনফিনে বাতাস গায়ে এসে ধাক্কা খেতেই শরীরের সবগুলো পশম ঠান্ডায় কাঁটা দিয়ে ওঠে। জারিয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে জানলার ধার থেকে উঠে যায়। অতঃপর একটা জলপাই রঙা জ্যাকেট গায়ে জড়িয়ে ফের জানলার ধারে এসে বসে। দুই হাত জানলার রেলিংয়ে রেখে তার উপর মাথাটা এলিয়ে দিয়ে আবারও আকাশ পানে তাকিয়ে থাকে। জ্যাকেটের উষ্ণতা গায়ে ছড়িয়ে পড়তেই জারিয়ার নির্লিপ্ততা দৃষ্টিতে এবার বিষণ্ণতা ফুটে ওঠে। পৃথিবীর সব থেকে নিষ্ঠুর এক সত্য হলো মানুষের হারিয়ে যাওয়া। সুন্দর এই পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে যেমন প্রতিদিন নতুন প্রাণের আগমন ঘটছে, তেমনি বহু প্রাণের ইতি ঘটছে কোনো এক নির্দিষ্ট ঘটনার মধ্য দিয়ে। কিন্তু যা হারায় না তা হলো কোনো এক ব্যক্তিকে ঘিরে স্মৃতি। সময়ের মধ্যে সেই স্মৃতি ঠিকই মনে করিয়ে দেয় নির্দিষ্ট এক ব্যক্তির কথা। রাত 8টা কি 9টা বাজে কেবল। নভেম্বর মাস, শীতের আমেজ প্রকৃতিতে মুড়িয়ে রেখেছে। এই শীত শীত আবহাওয়ার মধ্যে হঠাৎ বৃষ্টি বেশ অনাকাঙ্ক্ষিতই বটে। যেন তেন বৃষ্টি নয়, রাস্তায় হাঁটু জল তুলে দেওয়ার মতো দীর্ঘ সময়ের লাগাতার বৃষ্টি। পথঘাট প্রায় ফাঁকাই বলতে গেলে, মাঝে কেবল একটা দুটো গাড়ি সজোরে ছুটে যেতে দেখা যাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে অপ্রত্যাশিতভাবে পথিমধ্যে কারো জিপ গাড়িটার টায়ার পাঞ্চার হয়ে গেল। দুর্জয় বিরক্ত হয় মারাত্মক। টায়ারটা তার গন্তব্যের কাছাকাছি গিয়ে পাঞ্চার হলে কি খুব বড় কোনো ক্ষতি হয়েছে? তো বিরক্তি নিয়েই কাউকে ফোন করতে নেয় দুর্জয়। সেই মুহূর্তেই ঠিক তার পাশে এসে উল্টো পথগামী এক সাদা গাড়ি থামে। গাড়ির পেছন সিটের এক পাশের জানলা নামিয়ে এক রমণী মুখ বের করে গলা উঁচু করে ডাকে, ভাইয়া, দুর্জয় ভাইয়া। পরিচিত ডাকটা কানে এসে পৌঁছতেই দুর্জয় পাশ ফিরে তাকায়। অতঃপর গাড়ির কাচের জানলাটা নামিয়ে বলে, এই বৃষ্টির মধ্যে বাইরে কি করছো নিশা? আমি তো বানিয়াপুর বাসায় যাচ্ছিলাম, তুমি এদিকে কি করছো? মেসে ফিরছিলাম, গাড়ির টায়ার সম্ভবত পাংচার হয়ে গিয়েছে। এখন তো কোনো রিক্সা বা উবার পাবে না তুমি। সমস্যা নেই, আমি কাউকে কল করেছি গাড়ি নিয়ে আসতে। তুমি সাবধানে যাও। গাড়ি নিয়ে আসতে সময় লাগবে ভাইয়া, তুমি বরং গাড়ি লক করে আমার সাথে চলো। গাড়ি আসার আগ পর্যন্ত না হয় বানিয়াপুর বাসায় ওয়েট করবে। শুধু শুধু এত ঝামেলার দরকার নেই পাকনি, তুমি যাও, আমি গাড়িতে অপেক্ষা করছি। আমি বিকালে আপুকে কল করে বলেছিলাম বন্ডি নাকি খুব জ্বর এসেছে, আব্বুর রাতে বাসায় ফিরতে দেরি হবে, তাই ভাবলাম বাসায় একা বসে না থেকে বন্ডিকে দেখে আসি। তুমি চলো না, বাচ্চাটা তোমাকে দেখে খুশি হবে অনেক। দুর্জয় মিনিট খানেক নীরব রয়। অতঃপর কিছু একটা ভেবে গাড়ির চাবি আর ফোন নিজের পকেটে ভরে নেমে আসে। নিশার পাশে উঠে বসতেই নিশা মুখে জয়ের হাসি ফুটে সামনে বসে থাকা ড্রাইভারকে বলে, তিনতলার এই 3 ইউনিটের দরজায় পরপর দুবার কড়া নেড়ে দাঁড়িয়ে আছে দুর্জয়। টানা 2 ঘন্টা ধরে চলমান এই বৃষ্টিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। চারিদিকটা তখন ঘুটঘুটে অন্ধকারে তলিয়ে আছে। মিনিটেকের মধ্যেই ভেতর থেকে দরজাটা ধীরে ধীরে খুলে যায়। দরজার ধারে মোমদানি হাতে দাঁড়িয়ে আছে কালো রঙের 3 পিস পরিহিতা নারী। মোমের আলোয় স্পষ্ট হয়ে ওঠে সেই নারীর মলিন মুখশ্রী। চোখের কার্নিশে জল জমে আছে মৃদু। মোমবাতির স্বল্প আলোতে সেই মুখখানি দেখে দুর্জয় থমকায়, পরপর প্রশ্ন করে, সব ঠিক আছে? বানি মুখ ফুটে বলতে পারে না কিছু ঠিকই। সে নীরব রয়। এর মাঝে একটা কাপড়ের ব্যাগ ও ফোন হাতে 3তলায় এসে পৌঁছায় নিশা। বাণীকে দেখে দ্রুত জুতো খুলে ভেতরে প্রবেশ করতে করতে বলে, আপু, জ্বর কমছে বন্নির? প্রশ্নটুকু করে নিশা আর অপেক্ষা করে না, নিজেই হাতের ব্যাগটা টেবিলের ওপর রেখে ভেতরের রুমে চলে যায়। দুর্জয় বাণীর মুখ পানে তাকিয়ে ধীরে সুস্থে ভেতরে প্রবেশ করে, নিচু স্বরে পড়ে, আমার গাড়ির টায়ারটা পাংচার হয়ে গিয়েছিল, পথিমধ্যে নিশার সাথে দেখা হয়। ও বলল বন্যির জ্বর, তাই দেখতে এলাম। বাণী মাথা নত করে দরজা আটকে দিয়ে বলতে নেয়, তুমি? বাকি কথাটুকু সম্পূর্ণ করতে পারে না বাণী। তার আগেই ভেতরে রুম থেকে নিশা চেঁচিয়ে ওঠে, আপু। চেঁচানো শুনে বাণী দ্রুত পায়ে ভেতরের রুমের দিকে যেতে নিলে দুর্জয় শান্ত স্বরে শুধায়, ক্যান আই কাম?
বাণী এক পলকের জন্য ফিরে তাকায়, মাথা সামান্য নেড়ে সম্মতি জানিয়ে এগিয়ে যায়। দুজন একসঙ্গে রুমে প্রবেশ করতেই দেখে নিশা বোনের পাশে বসে কপাল ছুঁয়ে ছুঁয়ে দেখছে। জ্বরে কাবু বাচ্চাটা বিছানার সঙ্গে মিশে আছে যেন। দুই চোখ উত্তাপে খুলতে পারছে না, কেমন করে কাতরাচ্ছে। নিশা বাণীকে দেখতেই বলে, পড়ে যাচ্ছে, একদম ভয়াবহ অবস্থা। দুর্জয় এগিয়ে যায়। নিশা বিছানা ছেড়ে নেমে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায়। দুর্জয় বোনের মাথার কাছে বসে কপাল ছুঁয়ে দেখে। সঙ্গে সঙ্গে সে আজকে বলে ওঠে, মারাত্মক জ্বর এসেছে। দুপুরে জোর করে কিছুটা খাইয়ে ঔষধ খাইয়ে দিয়েছিলাম, বমি করে সব উগড়ে দিয়েছে। এরপর থেকে আর কিছু খাওয়াতে পারিনি, জলপট্টিও দিতে দিচ্ছে না। এইরকম একটা অবস্থায় আর তুমি কলে বলেছিলে যে সিরিয়াস কিছু না। আমি নিজে না আসলে তো এই অবস্থার কথা জানতেই পারতাম না। হসপিটাল নিয়ে যেতে হবে। না, প্রয়োজন নেই, কিছু খাইয়ে ঔষধ খাইয়ে দিলেই জ্বর কমে যাবে। আমি আরও বৃষ্টি দেখে ভোনা খিচুড়ি আর বেগুন ভেজে নিয়ে আসছিলাম, বেড়ে নিয়ে আসছি। জোর করে হলো একটু খাইয়ে দাও। বাণী মানা করতে চাইলে কিন্তু নিশা অপেক্ষা করল না। ফোনের ফ্ল্যাশ লাইটের আলো ধরে চলে গেল খাবার টেবিলের কাছে। বাণী একটা দীর্ঘশ্বাস ছেড়ে দুর্জয়ের দিকে তাকায়, বলে, এরকম একটা সময় এসছো, এদিকে বন্যি এই অবস্থা, অপরদিকে কারেন্ট নেই, পানি দিব তোমাকে? দুর্জয় ঘাড় ঘুরিয়ে এক পলক বাণীকে দেখে থমথমে গলায় বলে ওঠে, প্লিজ বানি, ফর্মালিটির প্রয়োজন নেই। দুর্জয়ের এক হাত বনির কাঁধে ছিল। জ্বরের ঘুরে বনি সেই হাত জড়িয়ে ধরে পাশ ফিরে অস্ফুটে বলে, পাপা। বাণী এবং দুর্জয় দুজনেই চমকে তাকায় বনির পানে। বাণীর চোখ মুহূর্তেই টলমল করে ওঠে। গত 4 মাসে তার মেয়ে এক মুহূর্তের জন্য ওই লোকটার নাম মুখে নেয়নি, কিন্তু আজ সন্ধ্যা থেকেই জ্বরের ঘুরে বারবার পাপাকে খুঁজছে। বাণী গত 2 ঘন্টা ধরে অসহায় ন্যায় মেয়ের পাশে বসেছিল। একটা পর্যায়ে যখন পরিস্থিতি অসহনীয় থাকে তখন বসে নীরবে ডুকরে কেঁদেছে। দুর্জয় ঘাড় ঘুরিয়ে আবার পানির পানে তাকায়। বাড়ির সঙ্গে সঙ্গে অন্ধকারে নিজের মুখ লুকিয়ে ফেলে। দুর্জয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বোনের মাথার কাছে সামান্য ঝুঁকে কোমল সরে শুধায়, পাপা নই, ইটস মি কিডো, মেজর। বনি কি তা শুনতে পেল কিনা তা জানা নেই, কেবল আরো একটু দুর্জয়ের হাত জড়িয়ে মিশে গেল। কারো অযাচিত স্পর্শে বিরক্ত অনুভব করা দুর্জয় হয়তো জীবনে প্রথমবার কারো স্পর্শে বিরক্ত বোধ করলো না। বোনের এই জ্বরের ঘুরে আল্লাহকে প্রশ্রয় দিল। একটা কফি শপে মুখোমুখি বসে আছে দুজন যুবক ও যুবতী। যুবতী নিজেদের ডান পাশের টেবিলে বসা আরো 5 যুবককে দেখে মুখ কালো করে বলে ওঠে, একা আসবে ভেবেছিলাম। প্রত্যয় ঘাড় ঘুরিয়ে নিচের বাম পাশের টেবিলে বসা এক রমণীকে দেখে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তুমি তো একা আসোনি। ডান পাশের টেবিলে বসা 5 যুবকের মধ্যে সব থেকে চঞ্চল স্বভাবের যুবকটা বলে ওঠে, ঝগড়াঝাটি ভাবি, আমরা কিছু দেখছি না, ইউ গাইস ক্যারি অন। জেসি চোখ মুখ কুচকে ফেলে। প্রত্যয় নামক এই কুত্তার সাঙ্গপাঙ্গগুলোর মধ্যে এই সাইফ নামক লোকটাকেই সবচেয়ে বিরক্ত লাগে। তার কোনো ম্যানার্স নেই। জেসি বিড়বিড়িয়ে বলে ওঠে, ম্যানালিস কোথাকার। জেসির বিড়বিড়ানি বলা কথাটা প্রত্যয়ের কানে পৌঁছায়। সে চোখ গরম করে বলে, তোমার ফ্রেন্ড তো খুব ম্যানার্সের দোকান, তাই না? পাশের বাড়ির আন্টির মতো আমাদের টেবিলে আড়ি পেতে রেখেছে। অন্তত আমাকে ঝগড়াঝাটির দুলাভাই তো ডাকছে না। না ডাকাই ভালো, কারণ তোমার হাজবেন্ড কিংবা তোমার ফ্রেন্ডের দোলাভাই হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। আওয়ার ফিলিং ইজ মিউচুয়াল। আর মাত্র 4 মাস সহ্য করে নিতে হবে। ফ্যামিলি থেকে বেঁধে দেওয়া 6 মাস পার হলেই আমরা ক্লিয়ারলি জানিয়ে দেব যে উই ট্রাই টু নো ইচ আদার, কিন্তু আমাদের মেন্টালিটি ম্যাচ করে না, সো কোনো এঙ্গেজমেন্ট হবে না। এক্স্যাক্টলি। তোমার মতো কাউকে বিয়ে করার আগে আমি দরকারে হারপিক খেয়ে মরে যাব, তবু তোমাকে বিয়ে করে নিজের প্রেস্টিজ নষ্ট করব না। পাশের টেবিল হতে খাবার খেতে ব্যস্ত সাইফ কারেকশন করে দিয়ে বলে, হারপিক খেয়ে সুইসাইডে ট্রাই করলে এভাবেও আপনার প্রেস্টিজ বলতে আর কিছু থাকবে না ভাবি। আর তাছাড়া হারপিক খেয়ে কেউ মরে না, বড় জোর পেটে গন্ডগোল দেখা দিবে। আপনি বরং ফিনাইল খেয়ে দেখতে পারেন। সাইফের কথার পিঠে সেই টেবিলে বসা বাকি 4 জন স্বরূপে হেসে ওঠে। জেসি চোখ গরম করে সামনে তাকাতেই দেখে প্রত্যয় অন্যদিকে ফিরে মুখ টিপে হাসছে। এবার সে নিচের বাম পাশে তাকাতেই দেখে তার সো কল্ড বেস্ট ফ্রেন্ডও সাইফের কথাই হেসে গড়াগড়ি খাচ্ছে। মুহূর্তেই জেসির শরীরে যেন আগুন ধরে যায়। সে শব্দ করে টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, এ বাঞ্চ অফ ইডিয়টস।
বলেই সে কটকট পায়ে হেঁটে সেখান থেকে প্রস্থান করে। সাইফ অবাক সুরে বলে, ঝগড়াঝাটি ভাবি চেতে গেল কেন? আমি তো ভালো সলিউশন দিলাম। মানুষ আজকাল উপকারের দাম দেয় না। একটা পেস্ট্রি শপে দাঁড়িয়ে অর্ডার হাতে পাওয়ার অপেক্ষা করছে বাণী। পেস্ট্রি শপটা এই এলাকায় নতুন। কিছুদিন আগে স্কুল থেকে ফেরার পথে বনিকে এখান থেকে ডোনাটস কিনে দিয়েছিল বাণী। বাচ্চাটা মিষ্টি খাবার খুব একটা পছন্দ করে না কখনোই, কিন্তু আজ মুখে অরুচি নিয়েও নিজ থেকে এই শপের ডোনাটস খেতে চেয়েছে। তাই বাণী আর অপেক্ষা না করে দ্রুত পার্স হাতে বেরিয়ে এসেছে। বাসা থেকে অবশ্য বেশি একটা দূরে না এই শপটা। আর তাছাড়াও বাসায় বনি একা নেই, সঙ্গে নিশাও আছে, তাই মোটামুটি নিশ্চিন্তেই আছে বাণী। গতকাল রাতে যে এসেছিল মেয়েটা তারপর আর ফেরেনি। ফোন করে জুলফিকার মোস্তফার থেকে অনুমতি নিয়ে বোনের কাছে রয়ে গিয়েছে। বোনের জ্বরের কথা শুনে আজ বিকেলে জুলফিকারও একবার এসে বাচ্চাটাকে দেখে গিয়েছে। অর্ডার প্যাক করে দিতেই বাণী পেমেন্ট করে হাতের ফোনের সময়টা দেখে নেয়। রাত 9:27 বাণী দ্রুত শপ থেকে বের হয়। বাসায় ফিরে বনিকে খাইয়ে ঔষধ খাওয়াতে হবে। ফুটপাত ধরে বাড়ির পথে হাঁটছিল বাণী। আচমকা পাশের এক গলি থেকে একজোড়া হাত তার মুখ চেপে ধরে টেনে অন্ধকারে নিয়ে যায়। আকস্মিক ঘটনায় বাণী হতভম্ব হয়। হাত থেকে পার্স এবং পার্সেলের ব্যাগটা পড়ে যায়। হাত পা ছোড়াছুড়ি শুরু করে, কিন্তু সেই সুবলিষ্ট হাতের শক্তির সঙ্গে ধস্তাধস্তি করে পেরে ওঠে না সে। এই গলিটা নির্জন, কোনো মানুষ নেই, কেবল সারি সারি করে কিছু গাড়ি পার্ক করে রাখা, সম্ভবত পার্কিং এরিয়া বলে। গলির শেষ মাথায় যেতেই সে বলিষ্ঠ হাতের বাঁধন আলগা হয়। বাণী তৎক্ষণাৎ নিজেকে ছাড়িয়ে পেছনে ঘুরে তাকায়। গলির এক কোণে জল করে চলতে থাকা ল্যাম্প পোস্টের আলোয় বাণী দেখতে পায় একটা পুরুষালী অবয়বকে। সাধারণ 10টা পুরুষের মতোই শার্ট এবং প্যান্ট পরিহিত, তবে সেই পরিধেয় পোশাকের অবস্থায় কোনো যত্নের ভাঁজ নেই। শুভ্র রঙা মুখের অর্ধেকটা কালো মাস্কের আড়ালে ঢাকা, তবে উন্মুক্ত চোখ জোড়া দেখে বাণী চলে যায়। ভয়ে দুপা পিছিয়ে যায়। রক্তহীন করা সেই দৃষ্টি দেখে চিৎকার করার কথা ভুলে বসে। উক্ত পুরুষ বাণীর হাবভাব দেখে নীরবে নিজের মুখের মাস্কটা খোলে। এক কদম এগিয়ে যায় বাণীর দিকে। বাণীর সঙ্গে সঙ্গে আরো 2 কদম পিছিয়ে গিয়ে ঘাড় ঘুরিয়ে গলির মাথায় তাকায়। পথ খোলা নেই। গলির মাথায় একই বেশভূষায় দাঁড়িয়ে আছে আরো একজন যুবক, যেন পাহারা দিচ্ছে। বাণী পালানোর চেষ্টা করলেই খপ করে তাকে ধরে ফেলতায়। বাণী ভীত চোখ জোড়া মেলে আবার সামনে তাকায়। ঘামছে সে। এই শীতল আবহাওয়ার মধ্যেও সে তিরতির করে ঘামছে। ঘামে বেছা চুলগুলো গাল ও ঘাড়ে লেপ্টে আছে। অজ্ঞাত পুরুষ নীরবে এগিয়ে আসে। এক হাতে বাণীর গালে লেপ্টে থাকা চুলগুলো সরাতে সরাতে অতি শান্ত গলায় বলে, খুনি তো আমি ছিলাম বানি, তুমি কেন তোমার হাত নোংরা করলে? বাণী ভয়ে কাঁপছে। অতি শান্ত গলায় বলা কথার মর্মার্থ বুঝতে পেরে আরো ভীত হয়ে পড়ে সে। সেই পুরুষ এবার গাল থেকে হাত নামিয়ে বাণীর গলা চেপে ধরে, চোখে চোখ রেখে বলে, আমার বাচ্চাকে কেন মারলে? হিরণের উচ্চারণ করা প্রশ্ন শুনতেই বাণী চোখ জোড়া বুঝে নেয়। প্রাণ ভরে একটু নিঃশ্বাস পুড়িয়ে নেয়, সঙ্গে পুড়িয়ে নেয় কিছুটা সাহস। বুকের ভেতর সঞ্চার হওয়া জোরটুকুকে হাতিয়ার করে সে চোখ মেলে তাকায়। দুঃসাহসের জবাবে জানায়, আপনাকে সন্তানহারা এক ভঙ্গুর পুরুষে পরিণত করতে। হিরণের ক্ষিপ্র আগুন চোখের দৃষ্টিতে যেন এক বালতি পানি ঢেলে দিল বাণী। থমকে রইল সে। বাণীর গলা চেপে ধরা হাতটা খানিকটা আলগা হয়ে আসলো। বিমূঢ় ভঙ্গিতে কেবল একটা শব্দই উচ্চারণ করে প্রশ্ন ছুড়ে, কেন? ভাইয়ের রক্তের দাম নিতে ভুলে যাব ভেবেছিলেন? প্রশ্নের পিছিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে বাণীর ঠোঁটের কোণে মিহি হাসি ফুটিয়ে বলে। হিরণ দেখে তা অবিশ্বাসের লেশ তার দৃষ্টি থেকে বেরিয়ে হচ্ছে না। নিজের সামনে দাঁড়িয়ে থাকা নারীকে চিনতে অসুবিধা হচ্ছে তার। এটা বাণী হতে পারে না। তার বাণী নিজের সন্তানের প্রতি নমনীয় ছিল, নিষ্ঠুর ছিল না। এ কেমন অদ্ভুত শাস্তি, কি অদ্ভুত নিষ্ঠুরতা। হিরণ ভঙ্গুর স্বরে বলে, ও নিষ্পাপ ছিল। আমার ভাইয়ের কি পাপ ছিল? এতটা অমানবিক কিভাবে হলে? আপনি মানবিকতা দেখিয়েছিলেন। তোমার বিবেক বাধা দেয়নি? না। বাণীর স্পষ্ট জবাবের পিঠে হিরণ অস্থির হয়ে ওঠে। বিষয়তা ছেড়ে হিংস্র হয়। শক্ত করে বাণীর গলা চেপে ধরে তাকে পেছনের দিকে নিয়ে যায়। পার্ক করে রাখা একটা গাড়ির বনেটে গিয়ে বাণীর পিঠ থেকে হিরণ ঝুঁকে তার মুখের উপর পরপর আরো শক্ত করে গলার রগটা চেপে ধরে, তাতে দাঁত চেপে বলে, এত সাহস! প্রতিশোধের আগুনে জ্বলে
এত বড় একটা কাজ করলে, আমার বাচ্চার অস্তিত্ব মিটিয়ে দিলে তুমি। কথা আটকে আসে হিরণের। রাগে সমস্ত শরীর কাঁপছে তার। মুখের অসম্পূর্ণ কথাটুকু পূরণ করতে বলে, সন্তানহারা হইনি আমি, আমার বোনই আছে, আমার মেয়ের পাপা আমি। গলা চেপে ধরায় বাণী জবাব দিতে পারে না মুখ ফুটে। না হয় সে মুখের ওপর বলে দিত, আপনি বন্দিকে হারিয়েছেন। আমার মেয়ে আপনাকে ঘৃণা করে। নিজের মায়ের প্রতি অন্যায়কারীকে ও কখনোই পাপা বলে স্বীকৃতি দেবে না। হিরণের খুব মিশ্রিত নিঃশ্বাস যখন বাণীর মুখে ছুড়ে আসতে পড়ছে, ঠিক সেই মুহূর্তে সরু গোলের মাথায় দাঁড়িয়ে পাহারা দেওয়ার দায়িত্বে নিযুক্ত ইবাদ তার কাছে দৌড়ে আসে। ভীতু গলায় বলে, স্যার চলুন, কেউ আসছে। হিরণ একচুল পরিমাণ নড়ে না, বাণী কেউ ছাড়ে না, অমর রয়। ইবাদ ভীত দৃষ্টিতে আশেপাশে তাকিয়ে হিরণকে পিছন থেকে ঝাপটে ধরে টানা শুরু করে, তবুও ছাড়াতে পারে না। বাণীর দুই চোখের কার্নিশে তখন অশ্রু এসে ভিড় করলেও তার ঠোঁটের কোণে লেপ্টে রয় হাসে। হিরণকে শারীরিকভাবে আঘাত করেও কখনো এরকম শান্তি অনুভব করেনি সে, কারণ শারীরিক আঘাতে হিরণের কখনোই কিছু যায় আসতো না। কিন্তু এইবার বাণী জায়গা মতো বাজিমাত মেরেছে। হিরণ ভেঙেছে, নড়বড়ে হয়েছে, তার পিতৃসত্তার অনুভূতিগুলো। হিরণকে সরিয়ে আনতে না পেরে ইবাদ ঘাড় ঘুরিয়ে একবার গলির শেষ মাথার বাউন্ডারির দিকে তাকায়। একটা গাড়ি বেয়ে উঠে বাউন্ডারি টপকে পালিয়ে যাওয়া ইবাদের পক্ষে বড় কোনো বিষয় না, কিন্তু তার তিক্ত সত্তা তাকে সেই অনুমতি দেয় না। সে ঠাই হিরণের পাশে দাঁড়িয়ে রয়, অসহায় দৃষ্টি মেলে একবার নিজের স্যারকে দেখে, পর মুহূর্তেই খুব মিশ্রিত দৃষ্টিতে দম প্রায় ফুরিয়ে আসা বাণীকে দেখে। এই মহিলা তার স্যারের জীবনের সব থেকে বড় ঝামেলা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইবাদের মনে হচ্ছে তার উচিত ছিল বহু পূর্বেই স্যারের জীবন থেকে এই মহিলাকে সরিয়ে দেওয়া। Get away from her. বজ্রধ্বনির মতো সরকারে পৌঁছতেই হিরণ চোখ তুলে পাশে তাকায়। গদির মাথায় এক পুরুষের অবয়ব দেখা যাচ্ছে। দুহাত তুলে কিছু একটা তাক করে ধরে রেখেছে, তবে কৃত্রিম আলোর অভাবে তার মুখখানা স্পষ্ট নয়। হিরণ মানুষটাকে না চিনলেও পানির কণ্ঠ শুনেই তাকে চিনতে পারে। সে স্বস্তিতে চোখ বুজে নেয়। অবয়বধারী মানুষটা ধীর পায়ে সামনে এগোতেই ল্যাম্পপোস্টের আলোয় তার মুখ পরিষ্কার দেখা যায়। কালো শার্ট প্যান্ট পরিহিত বলিষ্ঠ দেহের পুরুষটা আবার বাজখাই গলায় থমকে ওঠে। ছাড়তে বলেছি ওকে। আগত পুরুষের মুখ দেখে হিরণ আরো হিংস্র হয়ে ওঠে। একটানে বাণীকে নিজের সামনে ঢাল হিসেবে দাঁড় করিয়ে নিজের অতি শখের পিস্তলটা বের করে নেয়। চোখের পলকে তা তাক করে বাণীর মাথার ডান পাশে আগ্রাসী গলায় পড়ে ওঠে, আরেকবার সামনে আসবি না কুত্তার বাচ্চা। হিরণকে অনুসরণ করে ইবাদও নিজের পিস্তল বের করে সামনের মানুষটার দিকে তাক করে। দুর্জয় বিচলিত হয় না। এক পলক বাণীর চেহারা দেখে দূর হতে নিশানা তাক করে হিরণের কপালের মাঝ বরাবর ঝাঁঝালো স্বরে বলে ওঠে, নারীর পেছনে লুকিয়ে আত্মরক্ষা করতে যাচ্ছিস, কাপুরুষ কোথাকার। তুই মেজর শাহরিয়ার দুর্জয়, চিনি তোকে। তোর সাথে ব্যক্তিগত হিসাব মেটানো বাকি আছে আমার। অবশ্যই হিসাবের হালকাতা খুলে বসবো, কোনো হিসাব বাকি রাখবো না। দুর্জয়ের কথা শেষ হতে না হতেই ইবাদ পেছন থেকে ভীত স্বরে বলে, স্যার আমাদের ঘিরে ফেলেছে। হিরণ নিজের দৃষ্টি বুলিয়ে একবার দেখে চারদিকটা। গলির দুই পাশে দুটো চারতলা বিল্ডিং রয়েছে। দুই বিল্ডিং এর ছাদে রাতের আধারে কিছু মানুষের অবয়ব দেখা যাচ্ছে। প্রত্যেকেই স্নাইপার রাইফেলের নিশানা তাক করে রেখেছে। হিরণ ওই ইবাদের পারে ওপর পান থেকে দৃষ্টি ফিরিয়ে সামনে তাকাতেই দেখে গলির মাথা দিয়ে আরো 6 জনের একদল অস্ত্র হাতে দৌড়ে এগিয়ে আসছে। প্রত্যেকেই সেনা কর্মকর্তা, তাদের পোশাকে তাদের পরিচয় বহন করছে। হিরণ হাসে, অদ্ভুত সেই হাসে, ফিসফিসিয়ে পানির কানের কাছে বলে, এইমাত্র বুঝতে পারলাম আমি সন্তানদের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। না হয় এই মুহূর্তে নিজের বন্দুকের একটা বুলেট তোমার শরীরে খরচ করতে দ্বিতীয়বার ভাবতাম না। অন্য কেউ হলে খুন করে ফেলতাম। বলেই পানিকে ছেড়ে দেয় হিরণ। নিজের পিস্তলটা হাত থেকে ফেলে দেয়, আত্মসমর্পণ করতে বাধ্য সে। অন্য কোনো পথ অবশিষ্ট নেই। বাণী ধীর পায়ে পিছু হুড়তে হুড়তে হিরণের থেকে দূরে সরে যায়। ইবাদের চোখে তখন অবিশ্বাস। এত সহজে স্যার আত্মসমর্পণ করে দিল? একটা বুলেটও ছুড়ল না এই অসভ্যদের দিকে। হিরণ আত্মসমর্পণ করতেই এক মুহূর্ত অপেক্ষা করল না সেনাদল। দ্রুত পায়ে দৌড়ে এগিয়ে আসে। হিরণ ও ইবাদকে আটক করে, হ্যান্ডকাফ পড়ায় পাপিষ্ঠ দু হাতে। হিরণ পুরোটা সময় নির্লিপ্ততা দৃষ্টি মেলে পানির দিকেই তাকিয়ে রয়, চোখ ফেরায় না এক মুহূর্তের জন্য। বাড়ি একটা গাড়ির সঙ্গে পিঠ থেকে
নিশ্চুপ দাঁড়িয়ে দেখে সেই দৃশ্য। হাতের হ্যান্ডকাফের টান পড়তেই হিরণ মুখ খোলে। বাণীর চোখে চোখ রেখে স্বাভাবিক গলায় উচ্চারণ করে, আমাদের মধ্যে আর কোনো পার্থক্য নেই বানি। তুমি নিজ হাতে আমাদের মধ্যে সম্পর্ক মিটিয়ে দিয়েছো। হিরণের কথা উপস্থিত সবার কানেই পৌঁছয়। দুর্জয় সহ 6 লেফটেন্যান্টের কেউই সেই কথার মর্মার্থ ঠাউর করতে পারে না। হিরণ এবার গলার স্বর আরো একটু উঁচু করে বলে, তুমিও খুনি। আমি যদি অন্য সন্তানের খুনি হই তাহলে তুমি নিজের সন্তানের খুনি। পাপ তুমিও করেছো। দুর্জয় চমকায়, বড় বড় চোখ মেলে পানির পানে তাকায়। বাণী নিরুত্তর হয়। কথাগুলো তার শরীরে কাটার মতো বিচ্ছে। তার মাতৃসত্তা কেঁদে ওঠে। হিরণ আবারও চেঁচিয়ে ওঠে, সন্তান হারানোর যন্ত্রণায় আমি একা ভুগবো না বানি, তুমিও ভুগবে। কারণ যাকে তুমি মেরেছো ও তোমারও অংশ ছিল। হিরণকে আর কিছু বলার সুযোগ দেওয়া হয় না। লেফটেন্যান্টরা তাকে টেনে সেখান থেকে নিয়ে যায়। দুর্জয় ঘাড় ঘুরিয়ে একবার সেই দৃশ্য দেখে বাণীর দিকে ফিরে তাকায়। বাণী নিথর ভঙ্গিতে তখন দাঁড়িয়েছিল গাড়ির সঙ্গে হেলান দিয়ে। দুর্জয় ধীর পায়ে এগিয়ে যায়। বাণীর মুখোমুখি দাঁড়িয়ে শীতল শুনে ডাকে। বাণী চোখ তুলে তাকায়, নিষ্প্রাণ গলায় বলে, পাষাণ হয়েছি, অনাগত সন্তানকে খুন করেছি, আমিও এখন খুনি, তাই না? কথাটা বলতে বলতে বাণীর বোধ শক্তি হারায়। দুর্বল দেহটা হেলে পড়তে নিলেই দুর্জয় এগিয়ে যায়। নিজের সংকোচ সিক্ত মন নিয়ে এক হাতে আগলে ধরে। জীবনের সমীকরণ কঠিন সেই সম্পর্কে দুর্জয় অবগত, কিন্তু বাণী তালুকদারের জীবনের সমীকরণগুলো কি একটু বেশি এলোমেলো না? কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা করছে সারিবদ্ধ 6টি সেনাবাহিনীর গাড়ি। তৃতীয় গাড়িটার ভেতর রয়েছে 2 জন আতঙ্কবাদী। ইতিমধ্যে সকল হেডকোয়ার্টারে খবর পৌঁছে গিয়েছে যে এভারভিউ রেস্টুরেন্ট এবং চট্টগ্রাম গার্লস মডেল কলেজে আতঙ্কবাদী হামলার মূল হোতা হিরণ এবং তার সাহায্যকারী ইবাদ মোস্তাক নামক 2 জনকে আজ রাত 9টা নাগাদ চট্টগ্রাম শহরের এক মফস্বল এলাকা থেকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর সবুজ রঙা দ্বিতীয় গাড়ির ভেতর পেছনের দিকে মুখোমুখি বসে আছে 6 জন লেফটেন্যান্ট। নজর তাদের তৃতীয় গাড়িটার বানিস্টার। সকলেই চোখ রাখছে চারদিকে। এই 2 জনকে নিয়ে ঝামেলাবিহীনভাবে একবার হেডকোয়ার্টারে পৌঁছতে পারলেই সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। সাইফ নিচু গলায় বলে ওঠে, আমি আশা করি না যে এই শালা এত সহজে সারেন্ডার করে দিব। সাইফের কথার বিরোধিতা করে না কেউই, কারণ তারাও এই মন্তব্যের সঙ্গে একমত। এত বড় এক ক্রিমিনাল কিনা বিনা বুলেট খরচ করেই স্যালেন্ডার করে দিল, এটা আদৌ বিশ্বাসযোগ্য? কে জানে। রাফি নিচু গলায় বলে, ওই লোকটা কি বলেছিল তখন? বানি আপুকে নিজের সন্তানের খুনি বলছিল। ওয়াজ শি প্রেগনেন্ট? বাণীর জীবনের কালো অধ্যায় সম্পর্কে লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মোস্তফাও নেশা ব্যতীত 6 জন লেফটেন্যান্টকে অবগত করেছে দুর্জয়। জানাতে সে বাধ্য ছিল। যারা অতপ্রতভাবে এই মিশনের সঙ্গে জড়িত, যাদের সঙ্গে নিয়ে দুর্জয় বাণীকে উদ্ধার করেছে, তাদের কাছ থেকে এই সত্যটা লুকানো সম্ভব ছিল না। আরও একটা কারণ হচ্ছে দুর্জয় ছেলেগুলোকে ভরসা করে। এত মাস একসঙ্গে একটা মিশন পরিচালনা করতে গিয়ে সবাইকে সে ধীরে ধীরে চিনেছে, বুঝেছে। এরা এক একজন ব্যক্তিত্বের দিক দিয়ে এক এক বৈশিষ্ট্যের অধিকারী। তবে যে একটা বৈশিষ্ট্য সবার মধ্যেই আছে তা হলো বিশ্বস্ততা। সাদাত গম্ভীর স্বরে বলে ওঠে, শি ইজ আনম্যারিড। আর ওই বাস্টার্ড এত বছর ওনাকে কিভাবে আটকে রেখেছিল তা আমরা সবাই জানি। তাছাড়া উনি হচ্ছেন ভিকটিম, আর একজন রেপ ভিকটিমের সম্পূর্ণ রাইট আছে চাইলে প্রেগনেন্সি টার্মিনেট করা। ওনার মেয়ে বন্নি, ওই বাচ্চাটাকে তো উনি ঠিকই ভালোবাসে। গাইস, আই থিঙ্ক আমাদের এই ব্যাপারে ডিসকাস না করাই বেটার। কারণ ফার্স্ট অফ অল দিস ইজ হার লাইফ। আর বানি আপু যে সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছে সেই সম্পর্কেও আমাদের কোনো ধারণা নেই। ওনার এরকম ডিসিশনের পেছনে নিজের পয়েন্ট অফ ভিউ থাকতেই পারে, এটা আমাদের ম্যাটার অফ কনসার্ন না। আই অ্যাগ্রি। আর তাছাড়াও আমাদের এখন মেজরকে নিয়ে কথা বলা উচিত। উনি কি সুন্দর বাজিমাত মারলেন। বলে জুনায়েদ দাঁত বের করে হাসে। বুদ্ধি বলে, এক্স্যাক্টলি, স্যারের প্ল্যান ওয়ার্কআউট করে গিয়েছে। ওনার বিশ্বাস ছিল যে কখনো না কখনো হিরণ অবশ্যই বানি আপু আর বন্নির খোঁজে আসবেই। বাকি শুনে 24 ঘন্টা আড়াল হতে আপুর সেফটি ইনশিওর করার জন্য লোক নিযুক্ত করেছিলেন। না হয় এই মুহূর্তে আমরা কখনোই হিরণের আগমনের খবরটা পেতাম না, আর ওর মতো রাস্কেলকে আটক করাও সম্ভব হতো না।
আই অলসো অ্যাপ্রিসিয়েট হিজ আইডিয়া, কিন্তু উনি কি শুধুমাত্র মিশনের খাতিরে এই লোককে নিযুক্ত করেছিল, নাকি এছাড়াও ব্যক্তিগতভাবে আপুর সেফটি নিয়ে চিন্তিত ছিল? সন্দিহান গলায় প্রশ্নটা ছুড়ে দিতেই 5টা মুখ চোখ বড় করে সাইফের পানে তাকায়। প্রত্যয় বলে, বুলশিট। স্যারকে আমরা চিনি না। ওনার মন জুড়ে ওনার চাকরি আর ওনার কালো রঙের জিপ গাড়ির স্থান আছে শুধু। সেখানে কোনো নারীর অ্যাক্সেস পাওয়া অসম্ভব বিষয়। সম্ভব বন্ধু, সবই সম্ভব। রাফির সাথে যেমন অন্যার বিয়েটা সম্ভব, ঝগড়াঝাটি ভাবির সাথে যেমন তোর প্রেম হয়ে যাওয়াটা অসম্ভব, তেমনই মেজর শাহরিয়ার দুর্জয়ের মনেও কোনো নারীর অ্যাক্সেস পাওয়া সম্ভব। প্রত্যয় চোখ গরম করে তাকায়। সাইফ সেদিকে পাত্তা না দিয়ে বলে, গরিবের কথা বাসি হলেও ফলে। বিছানায় শুয়ে বোনের সঙ্গে বিভিন্ন আকাশ কুসুম গল্পে মশগুল ছিল নিশা। আচমকা ফোনের রিংটোনের শব্দ কানে ভেসে আসতেই সে নিচের ফোনটা হাতে নেয়। স্ক্রিনে সেভ করার নামটা দেখে দ্রুত কল রিসিভ করে। ফোনের অপর পাশের মানুষটার বলা কথা শুনে দ্রুত উঠে বসে। কল কেটে ফোনটা বোনের হাতে ধরিয়ে দিয়ে বলে, তুমি শুয়ে কেন, গেমস খেলো, আন্টি একটু আসছি, ওকে? বনি মাথা নেড়ে গেমসে মগ্ন হয়। নিশা দ্রুত অর্ণাটা গলায় জড়িয়ে রুম থেকে বেরিয়ে আসে। মেইন দরজাটা খুলে সিঁড়ির পানে তাকায়। মিনিট 2 পেরোতেই দেখে দুর্জয় উঠে আসছে। পাজা করে রয়েছে বাণী। নিশা আটকে ওঠে। দুর্জয় ভাইয়া তাকে ফোন করে বলেছিল শুধুই সে দরজা খুলে দাঁড়াতে, সঙ্গে যে বাণীও আছে, আর তাও এই অবস্থায় তা তার ভাবনার বাইরে ছিল। দুর্জয় ততক্ষণে সিঁড়ি ডিঙিয়ে উঠে আসে। জুতো পায়ে ঘরে প্রবেশ করে বাণীকে নিয়ে অপর বেডরুমটায় প্রবেশ করে। নিশাও পিছু পিছু আসে। চাপা স্বরে প্রশ্ন করে, ভাইয়া আপুকে কোথায় পেলে, কি হয়েছে? দুর্জয় বাণীকে বিছানায় শুইয়ে দিয়ে শান্ত করায় বলে, হিরণ এসেছিল। হোয়াট? দুর্জয় এবার সরাসরি নিশার চোখে চোখ রেখে বলে ওঠে, লুক নিশা, আমি জানি লাস্ট কয়েক মাসে বাণী শুধুমাত্র তোমার সাথে একটু স্বাভাবিকভাবে মিশেছে, তাই সরাসরি তোমাকেই প্রশ্ন করছি। প্রশ্নের উত্তর জানা থাকলে শুধু হ্যাঁ বা না হিসেবে উত্তর চাই। নিশা ভীত হয়। ভাইয়া হঠাৎ এত সিরিয়াস ভঙ্গিতে কথা বলছে কেন? ওয়াজ বাণী এক্সপেক্টিং? নিশা অবাক হয়, তবে মিথ্যা বলে না। হ্যাঁ। ও অ্যাবর্শন করেছে? হ্যাঁ। দুর্জয় আর কোনো প্রশ্ন করে না, জানতে চায় না কোনো কারণ। নিশা নিজেই প্রশ্ন করে, ভাইয়া ওই লোকটা কি কোনোভাবে এই খবরটা জানতে পেরেছে? দুর্জয় নিজের ফোন বের করে কিছু একটা মেসেজ পাঠাতে পাঠাতে মাথা নেড়ে শুধু হ্যাঁ বলে। নিশার সঙ্গে সঙ্গে আজকে বলে, লোকটা আপুকে দোষারোপ করছে তাই না, বাচ্চাটাকে মেরে ফেলার দোষ দিয়েছে তাই না, কিন্তু আপু তো অ্যাবর্শন করাতে বাধ্য ছিল, ওনার ফিজিক্যাল কন্ডিশন। বাকি কথাটুকু শেষ করতে পারে না নিশা। দরজায় বোনের উপস্থিতি দেখে নীরব পড়ে যায়। দুর্জয়ও ঘাড় ঘুরিয়ে দরজার পানে তাকায়। বনি অবাক হয়ে প্রশ্ন করে, মেজর? দুর্জয় নিশাকে ইশারায় বাণীর সাথে থাকতে বলে বোনের কাছে এগিয়ে যায়। কোলে তুলে নিয়ে সোজা চলে যায় বসার ঘরে। একটা সোফায় বসে বোনের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, হাই। মামার কি হয়েছে? কিছু হয়নি, ঘুমোচ্ছে। আমি ভেবেছিলাম পাপা এসেছে, আবার মাম্মাকে মেরেছে। বোনের কথা শুনে দুর্জয়ের হৃদয়ের মাঝে ভাঁজ পড়ে। মুখের হাসি মিলিয়ে যায়। সন্ধিহান গলায় জানতে চায়, মেরেছে? চট্টগ্রামে সেনাবাহিনীদের অধীনস্থ উচ্চ নিরাপত্তা সম্পূর্ণ নিরাপত্তা সেলে স্থান হয়েছে হিরণের। সিদ্ধান্ত অনুযায়ী আজ রাতটা ওকে এইখানে রাখা হবে। আগামীকাল ইবাদ সহ হিরণকে ঢাকায় সেনাবাহিনীর প্রধান প্রাণকেন্দ্রে নিয়ে যাওয়া হবে। ঢিলে হয়ে নিচে নেমে আসা শার্টের হাতা কোনো পর্যন্ত গোটাতে গোটাতে সেই সেলের ভেতর প্রবেশ করে দুর্জয়। অঙ্গভঙ্গি বেশ স্বাভাবিক। রুমের ঠিক মাঝখানটায় মেঝেতে বসা পুরুষটাকে শান্ত দৃষ্টি মেলে দেখে। হিরণ চোখ তুলে তাকায়, অতঃপর দাঁত কেলিয়ে হাসতে শুরু করে। কিছুক্ষণ বিরতি নিয়ে বলে, আমি জানতাম তুই আসবি। দুর্জয় অত্যন্ত ভদ্রলোকের মতো রুমের এক কোণ থেকে একটা চেয়ার টেনে হিরণের মুখোমুখি বসে। ফের শান্ত দৃষ্টি মেলে দেখে হিরণকে। হিরণ এবার হাসি বাদ দিয়ে নিজেও মুখভঙ্গি গম্ভীর করে। দুর্জয়ের চোখে চোখ রেখে প্রশ্ন করে, বাণী ঠিক আছে? কিসের তৈরি তুই? আঘাত দিয়ে পরে মিছে মলম লাগানোর অভিনয় করে কি হাসিল করতে চাস? বাণীর মন? মিছি মিছি অভিনয় করে ওর মন পাওয়া গেলে আমি সেরা অভিনেতা হতেও পিছু পা হতাম না, ট্রাস্ট মি। আমি এখানে আসার পথে খুব ভেবেছি যে তোর জন্য উপযুক্ত শাস্তি কি হতে পারে। তোর মতো একজন আতঙ্কবাদী, খুনি, অবৈধ অস্ত্র ব্যবসায়ী, রেপিস্ট ও নিকৃষ্ট মানুষকে
ঠিক কোন শাস্তিটা দিলে তোর বিচার হবে, ঠিক কোন শাস্তিটা দিলে ভিকটিমদের সঙ্গে জাস্টিস হবে। কিন্তু বিশ্বাস কর, তোকে যদি আমি পৃথিবীর সব থেকে কষ্টদায়ক মৃত্যুদণ্ডটাও দেই, তবুও কোনো ভিকটিমের এক তিল পরিমাণও ক্ষতিপূরণ হবে না। বাকি ভিকটিমদের হিসেব আপাতত এক পাশে রেখে না হয় বাণীর কথাই বলি। হোয়াট ডু ইউ থিঙ্ক? তোর থেকে দূরে থেকে ও ভালো আছে? শি ইজ নট ওকে অ্যাট অল। একটা মৃতদেহ বয়ে বেড়াচ্ছে ও। কি বলেছিলি তুই? ও তোর বাচ্চাকে খুন করেছে, তাই না? তুই কি করেছিস? খুনি তো তুইও। বাণীকে খুন করেছিস। ইউ ডিস্ট্রয়েড হার মেন্টালি। শুধু ডিস্ট্রয় করে ক্ষান্ত হোসনি, এই অসহনীয় জীবনের ভাঁড় ওকে বয়ে বেড়াতে বাধ্য করেছিস। স্টিল তুই ক্লেম করিস ইউ লাভ হার? এভরিথিং ইউ ডিড টু হার ওয়াজ বিকজ অফ লাভ? টু হেল উইথ ইউ অ্যান্ড টু হেল উইথ ইউর লাভ। শেষ কবে একসঙ্গে এতগুলো কথা বলেছে দুর্জয়ের খেয়াল নেই। আপাতত সে সেসব দিকে খেয়াল করতেও চায় না। নিজের অতিমাত্রায় রাগটাকে শীতলতার চাদরে মুড়িয়ে শান্ত স্বরে বলে, ও, আমি হয়তো আসল কথা থেকে সরে আসছি। কথা হচ্ছিল তোর শাস্তির হিসাব নিকাশ নিয়ে। তো বাণীর সাথে কিংবা সকল ভিকটিমদের সাথে তুই যা করেছিস, তার বিনিময়ে ওদের সকলকেই একটা লাইফ টাইম ট্রমা বয়ে বেড়াতে হচ্ছে। এই যে ওদের সকলকে যেই ট্রমাটা দিয়েছিস না তুই, এর বিনিময়ে তোর একমাত্র যোগ্য শাস্তি হলো সেম মেন্টাল ট্রমা। কারণ মৃত্যু তোর জন্য কোনো শাস্তি নয়। প্রতিদিন একটু একটু করে মানসিক যন্ত্রণায় ঝুঁকে ঝুঁকে মরাটাই তোর জন্য সব থেকে বড় শাস্তি। আর এই শাস্তির শুরু কোথা থেকে জানিস? বন্যের মাধ্যমে। শি হেটস ইউ। ওর কাছে তুই একটা অ্যাবিউজার ছাড়া আর কিছুই না। যদিও এত ছোট একটা বাচ্চার জন্য অ্যাবিউজিং শব্দের ভার বওয়াটা কষ্টকর, কিন্তু ও খুব সুন্দর করেই বুঝে গিয়েছে যে তুই ওর মাম্মার অ্যাবিউজার। চিন্তা করিস না, আপাতত তোকে ঘৃণা করার জন্য ওর এতটুকু জানাই যথেষ্ট। বড় হতে দে ওকে, বুঝতে শিখুক, তখন ও সম্পূর্ণ সত্যটা জানবে। জানবে যে ওর এই গুড ফাদার ইমেজের পেছনে কি ভয়ঙ্কর একটা পরিচয় লুকিয়েছিল। কেমন হবে যখন ও জানবে যে তুই ওর মাম্মার রেপিস্ট। হিরণের জল শক্ত হয়ে যায়। দুই চোখ ঠিকরে ক্রোধ ও আক্রোশ ঝরতে থাকে। উত্তেজিত হয়ে বলে, কিচ্ছু জানবে না আমার মেয়ে, কিচ্ছু না। অবশ্যই জানবে। দুর্জয় খেয়াল করে হিরণের শরীর মৃদু কাঁপছে, কপালের শিরা ফুলে কেমন দগদগ করছে। সম্ভবত রাগে হাত দুটো হ্যান্ডকাফ দিয়ে পিঠের পেছনে নিয়ে আটকানো, পা দুটো একজোড়া শক্ত শিকল দ্বারা বাঁধা। সেই জন্যই বোধহয় রাগ মেটানোর পথ খুঁজে পাচ্ছে না। হিরণ মেঝেতে অনেকটা দোয়াকৃতির মতো করে বুঝেছিল। চোখ জোড়া বুঝে সে সামনের দিকে উবু হতেই তার মাথায় গিয়ে ঠেকে হাঁটুর সঙ্গে। দুর্জয় নীরবে দেখে সেই দৃশ্য। জায়গা মতো আঘাত করেছে সে, পাচ্ছে শয়তানটা মানসিক যন্ত্রণা পেতে শুরু করেছে। আগুনে ঘি ঢালতেই দুর্জয় বলে ওঠে, এতগুলো পরিবারের সুখ নষ্ট করে ভেবেছিলি নিজের পরিবার গড়তে পারবি? এত সহজ? তোর মতো মানুষ পরিবারের সুখ ডিজার্ভ করে না। তুই একা ছিলি, একা আছিস, আর আজীবন একাই থাকবি। নিজের কথাটুকুর ইতি টেনেই দুর্জয় উঠে দাঁড়ায়, প্রস্থানের উদ্দেশ্যে পা বাড়ায়। ঠিক সেই মুহূর্তে হিরণ শীতল গলায় বলে, দেশের সাহসী সৈন্য, দেশের চিন্তা কর, শেষ হামলা রুখে দেওয়ার প্রস্তুতি নে। দুর্জয়ের ভ্রুদয়ের মধ্যে ভাঁজ দেখা যায়। সে পিছু ফিরে তাকায়। হিরণ ঠোঁট বাঁকা করে হাসে। কি মনে হয় মানসিক যন্ত্রণা শুধু তুই দিতে পারিস? আমার দেওয়া যন্ত্রণার ভার বইতে না পেরে মানুষ পাপের বাপ ডাকে আমাকে। অন্যের সন্তান নিয়ে মাথা না খাটিয়ে মস্তিষ্কটাকে একটু খাটা। হ্যাঁ, ভাব শেষ হামলাটা কোথায়, কখন এবং কিভাবে হবে। ভাব আর মাথার চুল ছিঁড়শালা। দুর্জয়ের ধৈর্যের বাঁধ ভাঙে। সে ত্রস্ত পায়ে এগিয়ে গিয়ে নিজের শক্তপুক্ত হাতে সজোরে হিরণের গালে একটা চর বসায়। ডান কানটার সঙ্গে সঙ্গে যেন ঝিম ধরে যায় হিরণের। তবুও সে অদ্ভুত ভঙ্গিতে নির্লজ্জের মতো হাসতে থাকে। বোকা বাঘের দল। হিরণ কি এতটা কাঁচা খেলোয়াড়? সে জানতই ভালো যে তার ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু বাণীর সাথে মুখোমুখি না হলেও সে শান্তি পেত না। তাই তো সব ব্যবস্থা করে রেখেই সে এসেছে। দেখুক লোকে, জানুক লোকে, হিরণকে বন্দি করেও তারা এই দেশের বুকে আরও একটা হামলা থামাতে পারবে না। রাত্রির শেষ প্রহর তখন। অন্ধকারে নিমজ্জিত গোটা ঘরটা। পাশের রুমের নিশা ও বনি একসঙ্গে ঘুমোচ্ছে। বানি একাই এই রুমটায় অন্ধকারের মাঝে বসে আছে। বিছানার হেড সাইডটায় ওর পিঠ থেকে আছে।
তার হুঁশ ফিরেছে দুর্জয় যাওয়ার 10 থেকে 15 মিনিট পরে। তারপর থেকে বনি আর নিশা একদণ্ড তাকে একা ছাড়েনি, কিন্তু ওরা ঘুমিয়ে পড়তেই অন্ধকারাচ্ছন্ন রাত তাকে কুড়ে কুড়ে খেতে শুরু করেছে। কানের কাছে বাজছে হিরণের বলা কথাগুলো। মনে পড়ে যায় নিজের প্রেগন্যান্সির নিউজ জানতে পেরে ওর অনুভূতি। আর 10টা সাধারণ নারীর মতো বানি খুশি হতে পারেনি বাচ্চার অস্তিত্বের কথা জানতে পেরে। কেমন যেন অনুভূতি শূন্য মনে হচ্ছিল নিজেকে। কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না, নির্লিপ্ততা ছিল। কিন্তু তার সেই সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়ে যায় যখন ডক্টর তাকে জানায় ওর ফিজিক্যাল কন্ডিশনে বেবি ক্যারি করার মতো স্টেবল নয়। আর যদি বানি প্রেগনেন্সি কন্টিনিউ করতেও চায় তবে এর তার লাইফ রিস্ক রয়েছে। বানি নিশ্চুপ ছিল সেই মুহূর্তে। এটা সত্য যে আগে তার নিজের জীবনের প্রতি কোনো মায়া ছিল না, কিন্তু এখন আছে। নিজের জন্য না, বরং নিজের মেয়ের জন্য। বনি আছে, ওই বাচ্চাটার জন্য হলেও তাকে বেঁচে থাকতে হবে। নিজের মেয়েকে কারো ভরসায় রেখে মরার ফুসফুসটাও বানির নেই। তাই সে ডক্টরের কথা মেনে নিয়েছিল, অপারেশন করাতে রাজি হয়ে যায়। এই পুরোটা সময় বানি অনুভূতি হীনের ন্যায় আচরণ করলেও মাইনর ওটির রুমটাই আর শান্ত থাকতে পারেনি। হাউমাউ করে কেঁদে ওঠে সে। বারবার নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছিল। মহিলা ডাক্তারটা খুব অমায়িক ছিল বিদায় মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করেছিল ওই পরিস্থিতিতে। হিরণের মুখোমুখি অবস্থায় তখন ওইভাবে বাণীর কথাগুলো বলার একটাই কারণ ছিল, তা হলো হিরণকে কষ্ট দেওয়া। কিন্তু হিরণের বলা কথাগুলো বাণীর ক্ষতে লবণ ছিটানোর মতো কাজ করেছে। অপরাধবোধ আবার পিষ্ট করে দিচ্ছে তাকে। চারপাশটা কেমন অসহায় লাগছে হুট করে। বাণীর খুব মন চাচ্ছে এই মুহূর্তে আবার হাউমাউ করে কাঁদতে, পৃথিবীর সমান দুঃখগুলো নিজের আত্মচিৎকারে ভাসিয়ে দিতে। কিন্তু তা সম্ভব নয়। চাইলেও বাণী কেঁদে বুক ভাসানোর অনুমতি নেই। সকাল সকাল অনাকাঙ্ক্ষিত নাম্বার থেকে কল পেতেই প্রত্যয় ভ্রু কুঁচকে স্ক্রিনের পানে তাকায়। ফোনটা একবার রিং হয়ে নিশ্চুপ হয়ে যেতেই পরক্ষণে আবার চিৎকার করে বেজে ওঠে। প্রত্যয় এবার অনেকটা বাধ্য হয়ে কল রিসিভ করে কানে ধরে বিরস সুরে বলে ওঠে, হ্যালো। প্রত্যয় ঠিক যতটা বেরস গলায় হ্যালো বলেছে ঠিক ততটাই কণ্ঠে মধু মিশিয়ে অপর পাশের মানুষটা বলে ওঠে, গুড মর্নিং। প্রত্যয়ের ভ্রুজোড়ার মধ্যখানে ভাঁজটা আরো গভীর হয়। সে চোখ মুখ কুঁচকে ফোনটা চোখের সামনে ধরে আরো একবার নামটা দেখে নেয়। সে কি ভুল দেখছে নাকি ভুল শুনছে? গালিগালাজের মুখ থেকে সকাল সকাল মধু ঝরছে, রহস্য কি? প্রত্যয় ফোন কানে ধরে অভ্যাসবশত সুরে বলে, কি সমস্যা? অপর পাশের ব্যক্তিটি কণ্ঠস্বর এবার আরো নমনীয় করে শুধায়, শোনো না, আম্মু বলেছে আজ সন্ধ্যায় তোমাকে বাসায় আসতে, রাতের ডিনারটা আমাদের সাথে করে যেতে। তুমি কি ফ্রি আছো? বিশেষ কোনো কারণ? আজ আমার জন্মদিন, এই ছোট বিষয়টাও তোমার মনে নেই? প্রত্যয় অবাক হয়। এই ছোট বিষয় নামক তথ্যটা কি আসলেই তার মনে রাখার কথা ছিল? প্রত্যয়কে আর কিছু বলার সুযোগ না দিয়ে জিসি নিচেই বলে ওঠে, দেখলে আম্মু, একটা সামান্য বাজেট মনে রাখতে পারছি না, আর এই সাথে নিজের সম্পূর্ণ লাইফ আমি স্পেন্ড করব? অসম্ভব। অভিযোগের সুরে কথাটুকু উচ্চারণ করে জেসি ফোন কাটে। প্রত্যয় একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তার মানে এই মধুসূরে কথা বলাটা সম্পূর্ণ নাটক ছিল। আন্টির সামনে দাঁড়িয়ে ছিল বিদায় এই গালিগালাজের কণ্ঠে এত নম্রতা এসে ভর করেছিল। কি চতুর মেয়ে! সুযোগে প্রত্যয়কে বিয়ের জন্য অযোগ্য ক্যান্ডিডেটও প্রমাণ করে দিল। ভাবনা ছেড়ে উঠতে না উঠতেই আবারও শব্দ তুলে প্রত্যয়ের ফোনটা বেজে ওঠে। এবার আর জেসি নয়, বরং প্রত্যয়ের মা জননী ফোন করছে। প্রত্যয় কল রিসিভ করতেই তার মা এই প্রথম প্রশ্ন হলো, বাবা কি আজ সন্ধ্যার পরে ফ্রি আছো? সকাল থেকে সবাই এক প্রশ্ন কেন করছো? আসলে হয়েছে কি, আলাউদ্দিন ভাইয়ার ভাবে কল করেছিল আমাদের গতকাল জেসির জন্মদিন উপলক্ষে দাওয়াত দিতে। তোমাকেও নাকি গতকাল কয়েকবার ফোন করেছে, কিন্তু তুমি হয়তো সম্ভবত ব্যস্ত ছিলে। আমাদের এই মুহূর্তে চট্টগ্রাম যাওয়া তো সম্ভব নয়, তুমি না হয় গিয়ে দাওয়াতটা রক্ষা করলে। আর যাওয়ার সময় জেসির জন্য ভালো কিছু উপহারও নিও। এত বড় একটা মেয়ের জন্মদিন নিয়ে এত আদিক্ষেতা করার কি আছে? আর আমি কি কোনো মর্নিং টু ইভিনিং জব করি যে সন্ধ্যার পরে আমি ফ্রি থাকবো? ওনারা কি আমার প্রফেশনটা সম্পর্কে জানেন না? নিজের কথাটুকু শেষ করেই ফোনটা কেটে দেয় প্রত্যয়। সদ্য জগিং শেষ করে একটা কাঠের বেঞ্চিতে বসেছিল সে। উঠে দাঁড়িয়ে পেছনে ফিরতেই মুখোমুখি হয় সাইফের। সাইফ সরু চোখে তাকিয়ে প্রশ্ন করে, কার সাথে কথা বলছিলি? আম্মুর সাথে।
কথাটুকু বলতে দেরি সঙ্গে সঙ্গে প্রত্যয়ের পিঠে সশব্দে একটা শক্ত হাতের চাপড় পড়ে। প্রত্যয় ভ্রু কুঁচকে চাপা আর্তনাদ করে ওঠে, বিরক্ত মিশ্রিত স্বরে বলে, মারছিস কেন? শালা মা আছে তো, তাই মায়ের কদর বুঝোস না। তুই আন্টির সাথে এত টোনে কথা বলতেছিলি? এত বছর আর্মিতে থেকে ন্যূনতম ডিসিপ্লিন শিখলি না? তোদের মতো পোলাদের এভাবে কিল ঘুষি মারা ডিসিপ্লিন শেখানো উচিত। সাইফের কথার পিঠে প্রত্যয় নীরব রয়, মাথা নিচু করে ফেলে। হঠাৎই খুব বড় একটা রিয়েলিটি চেক গেল সে। আসলেই তো সাইফ পরিবারহীন বলেই হয়তো পরিবারের গুরুত্ব এত ভালো করে বোঝে। প্রত্যয়কে চুপ থাকতে দেখে সাইফ প্রসঙ্গ বদলে বলে, বাই দা ওয়ে, সকাল সকাল তোর মেজাজ এত হট কেন? প্রত্যয় পুরো ঘটনা খুলে বলতেই সাইফ বলে, আরে বলো, 4 মাস পরে দুজনকে বিয়ের জন্য রিজেক্ট করবি ভালো কথা, কিন্তু তুই নিজে অযোগ্য প্রমাণিত হয়ে কেন রিজেক্টেড হবি? ইজ্জত বলতে কিছু নাই নাকি তোর? তাহলে কি করব? নিজের প্রেস্টিজ ঝগড়াঝাটি ভাবির হাতে ছেড়ে না দিয়ে রক্ষা কর। নিজেকে অযোগ্য প্রমাণ করিস না। 4 মাস পরে পুরো দোষ ঝগড়াঝাটি ভাবির উপরে চাপিয়ে দিয়ে এঙ্গেজমেন্ট অমত জানিয়ে দিবি, ফিনিশ। সাইফের কথা শুনে প্রত্যয় ভাবুক হয়। আসলেই তো ওই গালিগালাজ মেয়েটার হাতে নিজের ইজ্জত এইভাবে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। প্রত্যয়েরই কিছু একটা করতে হবে, না হয় ওই মেয়ে প্রত্যয়ের নামে পাশে 101টা গালি বসিয়ে তার প্রেস্টিজ নিলামে তুলবে। প্রত্যয়কে ভাবুক হতে দেখে সাইফ মনে মনে কিঞ্চিত হাসে। পোলাটা আসলেই বলদ, না হয় কি এত সহজে সাইফের কথায় ভাবনায় ডুব দিত? এই সেম ভাবনার বীজ এখন ঝগড়াঝাটি ভাবির মাথায় রোপণ করতে পারলেই কেল্লা ফতে। এই দুইজনের নিজেকে যোগ্য প্রমাণের চক্করে প্রেমটা আপনা আপনি হয়ে যাবে। তারপর আর কি, এদের বিয়েতে মুরগির লেগ পিসের সাইফ কামড় বসাতে বসাতে দোয়া করে দিবে 2টো বাচ্চা কাচ্চা ফুটিয়ে যেন এরা সুখী থাকে। 4টা হলেও মন্দ হয় না। পুলিশের আওতায় রিমান্ড যতটা না ভয়ঙ্কর, তার থেকেও ভয়ঙ্কর সেনাদের আওতায় রিমান্ডে যাওয়া। সেই রিমান্ডে করা টর্চারের ফলস্বরূপ অপরাধীদের করা ভয়ঙ্কর চিৎকার যে কোনো সাধারণ মানুষের গায়ে কাটা দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু অপরাধীরা কাল বৈশিষ্ট্য ভেদে ভিন্ন ভিন্ন দলের অন্তর্ভুক্ত। এদের মধ্যে এক দল হলো বেহায়া ধরনের। এই বেহায়া জাতের অপরাধীরাই ধরা পড়ার পর এদের মধ্যে ভয় কিংবা কোনো চিন্তা কাজ করে না। ইবাদও সেই গোত্রের অংশ। রিমান্ডে আনার পর থেকে তেমন বেহায়া ধরনের হাসি মুখে লেপ্টে রেখেছে। কোনো আঘাতের বিপরীতে একটাও কথা মুখ থেকে বের করছে না। শীতের আমেজে মোড়ানো দুপুর তখন। সবুজ এবং খাকি রঙের মিশেলে ইউনিফর্ম পরিহিত দুর্জয় ভুতুরে ধরনের সেলে প্রবেশ করতেই আহত ইবাদ চোখ তুলে তাকায়। এতক্ষণ ধরে সেলে উপস্থিত থাকা জোনায়েদ ও ফারদিন সঙ্গে সঙ্গে এক করে সরে দাঁড়ায়। স্যারের ইশারা পেতেই তারা সেল থেকে বেরিয়ে যেতে প্রস্তুত, কিন্তু দুর্জয় তাদের বেরিয়ে যেতে বলল না, বরং সরাসরি ইবাদের সামনে দাঁড়িয়ে স্পষ্ট গলায় বলে, সোজা সাপটা প্রশ্ন করব, সোজা সাপটা উত্তর চাই। এক প্রশ্ন দ্বিতীয়বার রিপিট করব না। জুনায়েদ ও ফারদিন আর চোখে একবার স্যারকে দেখে। গতকাল রাত থেকেই স্যারের মেজাজ বিগড়ে আছে। এই চামচা যদি এখন স্যারের মেজাজ আরো বিগড়ে দেয়, তাহলে স্যারের এর কি অবস্থা করবে আল্লাহই জানে। হিরনের নেক্সট টার্গেট কোথায় এবং কবে? ভুল মানুষকে ভুল প্রশ্ন করেছেন মেজর। আমি বিশ্বাসঘাতক না। যার নুন খেয়েছি তার প্রতি আমি বিশ্বস্ত। পুরো দুনিয়া স্যারের সাথে বিশ্বাসঘাতকতা করলেও আমি কখনো করব না। এজন্যই আমাদের পাপের জগতে স্যারের নামের সাথে একমাত্র আমার নাম উচ্চারিত হয়, হিরণ ইবাদ। পুরো কথাটা শেষ করার সুযোগ পায় না ইবাদ। তার পূর্বেই একটা সিমেন্টের ন্যায় শক্ত হাতের চর এসে বসে তার ডান গালে। আহত ইবাদ আগে থেকেই দুর্বল ছিল। এই শক্ত চরের ভার বইতে না পেরে সে মুহূর্তেই জ্ঞান হারায়। ফারদিন নিচু গলায় বলে, স্যার, আর আধ ঘন্টার মধ্যে হেলিকপ্টার এসে পৌঁছে যাবে। বরফ ঠান্ডা পানিতে চুবিয়ে রাখো, জ্ঞান ফিরে যাবে। দুর্জয়ের কথা শুনে জুনাইদের ঠোঁটের কোণে মিহি হাসি এসে ভিড় করে। শীতকালে কাউকে ঠান্ডা পানিতে চুবাতে পারার মধ্যে একটা পৈশাচিক আনন্দ আছে। আর সেই কেউটা যদি এরকম নেড়ি কুকুর হয়, তাহলে আনন্দের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। ইবাদ ও হিরণকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষমান আছে 2টো হেলিকপ্টার। হেলিকপ্টারে ওঠার ঠিক আগ মুহূর্তে দুর্জয়ের মুখোমুখি এসে দাঁড়ায় হিরণ। মুখে তার অদ্ভুত শিশির স্বর, ঠোঁটের কোণে হাসি। দুর্জয় নির্লিপ্ততা দাঁড়িয়ে রয়। আচমকা হিরণ মুখ কিছুটা শুরু করে বলে ওঠে, বুম। অতঃপর হাসতে হাসতে হেলিকপ্টারের দিকে এগিয়ে যায়। ক্রিমিনালবাহী হেলিকপ্টার 2টো আকাশপথে যাত্রা শুরু করতেই দুর্জয় জুলফিকারের দিকে তাকায়। অতঃপর উপস্থিত বাকি সকলের পানে, সকলের মুখে যেন কালো হয়ে আছে।
এইমাত্র যেন হিরণ তাদের সঙ্গে মস্করা করে গেল। মস্করা নয় তো কি, একজন টেররিস্ট যে কিনা সৈন্যদের কাছে আটক, সে কিনা জেলের ভেতর আটক থেকেও দেশে আরেকটা ধ্বংসযজ্ঞ চালানোর জন্য প্রস্তুত। ঠিক সন্ধ্যা নাগাদ কলিং বেলের শব্দ পেতেই বাড়ির বড় ছেলে দৌড়ে গেল দরজা খুলতে। শার্ট প্যান্ট পরিহিত ভদ্রবেশে প্রত্যয়কে দেখতেই হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে ভেতরে আসার তাড়া দিল। প্রত্যয় মুখে ভদ্রতা সূচক হাসি বজায় রেখে লিভিং রুমে প্রবেশ করতে করতে বলে, ভালো আছেন ভাইয়া? জেসির বড় ভাই জাহিদ হেসে বলে। ততক্ষণে লিভিং রুমে এসে উপস্থিত হয় আলাউদ্দিন সাহেব, তার স্ত্রী এবং জাহিদের বউ চারু। প্রত্যয় সবার সাথে কুশল বিনিময় করে লিভিং রুমে সোফায় বসে। সঙ্গে করে আনা বিশাল ফ্লাওয়ার বুকেটা জাহিদের 7 বছরের ছেলে আকাশের হাতে তুলে দিতেই বাচ্চাটা বুকে হাতে নিজের ছোট ফুপির রুমের দিকে দৌড়ে যায়। আলাউদ্দিন সাহেবের 3 ছেলে মেয়ে, জাহিদ, জাহানারা, জেসে। বড় ছেলে আর ছোট মেয়েকে নিয়ে তিনি নিজের এই অ্যাপার্টমেন্টে থাকে। বড় মেয়ে স্বামীর সঙ্গে দেশের বাইরে থাকে। বহু মাস হয়ে গিয়েছে, দেশে আসার সুযোগ পাচ্ছে না। তবে ঠিক করে রেখেছে জেসিটা একবার বিয়ের জন্য রাজি হয়ে গেলেই তার এঙ্গেজমেন্ট এর 1 সপ্তাহ আগে দেশে এসে উপস্থিত হবে। প্রত্যয় যখন আলাউদ্দিন সাহেব এবং জাহিদের সঙ্গে আলাপে মশগুল, তখন জেসি ফুলের বুকে হাতে লিভিং রুমে এসে উপস্থিত হয়। বিস্ফোরিত দৃষ্টি তার। প্রত্যয় তাকে দেখে স্বাভাবিক ভঙ্গিতে বলে, হাই, হ্যাপি বার্থডে। বুকে পছন্দ হয়েছে? ভদ্র ছেলেটার ভদ্রতার সহিত করা প্রশ্নে আলাউদ্দিন সাহেব গদগদ হয়ে ওঠেন। তার মন গেয়ে ওঠে। সুপাত্র সুপাত্র। জেসি নিজের বিস্ময়তাটুকু চেপে গিয়ে হাসি মুখে বলে, আমি ভেবেছিলাম তুমি ব্যস্ত থাকবে, আসবে না। ব্যস্ততা তো জীবনেরই অংশ, তাই বলে তোমার লাইফের ইম্পর্টেন্ট একটা ডে মিস করব? জেসির পুরো মুখ রাগে লাল হয়ে যায় মুহূর্তে। কুত্তাটার মতলব কি? এমন চিজ এলেন কেন ছাড়ছে? আব্বু আর ভাইয়ার সামনে জেসিকে কাবু করতে চাইছে। জেসি মুখ ফুলিয়ে নিজের রুমে ফেরত যায়। বিছানায় বসে কিছুক্ষণ কিছু একটা ভাবে। অতঃপর ফ্লোরে রোবোকার নিয়ে খেলতে ব্যস্ত নাদুস নুদুস আকাশকে কাছে ডেকে বলে, লিভিং রুমে গিয়ে ওই আঙ্কেলকে ডেকে নিয়ে আয় তো। বলবি না আমি ডেকেছি, নিজের কথা বলে ডেকে আনবি। আকাশ সরু চোখে কিছুক্ষণ জেসিকে দেখে বলে, তুমি আমাকে মিথ্যা বলা শিখাচ্ছ ছোট ফুপি? কানের নিচে একটা দিব, আমার সত্যবাদীর বাচ্চা। চুপচাপ যা বলেছি তা কর। আকাশ সঙ্গে সঙ্গে প্রত্যয়কে ডাকতে চলে যায়। ছোট ফুপ্পির কোনো ভরসা নেই। দেখা গেল সত্যি সত্যি আকাশের 2 কানের নিচে তবলা বাজানো শুরু করে দিল। মিনিট 5 প্রত্যয়কে রুমে এসে উপস্থিত হয় আকাশ। ঠোঁট উল্টে বলে, আঙ্কেলকে ডেকে এনে দিয়েছি, এখন আমাকে সালামি দাও ছোট্ট ফুপি। 2 ঈদে যে আমার সালামিতে ভাগ বসাস সেটা যথেষ্ট না মোটু। একদম চুপচাপ বসে খেল এখন। কেউ আসলে আমাকে ডাক দিবি। বলেই প্রত্যয়ের হাত ধরে টেনে তাকে বারান্দায় নিয়ে যায়। প্রত্যয় বিরক্ত মিশ্রিত গলায় বলে, বাচ্চাদের সাথে এত রুড তুমি? জেসি প্রত্যয়ের কথায় পাত্তা না দিয়ে তাকে রেলিং এর দিকে ঠেলে দাঁড় করিয়ে চিবিয়ে চিবিয়ে প্রশ্ন করে, এই যে গালের মোড়ের সাকিব খান, তোমার শয়তানি পেটে কোন খিচুড়ি পাকাচ্ছ? আমাকে বলো মতলব কি? হ্যাঁ? প্রত্যয় বিরক্ত হয়। এই 5 ফুট 3 ইঞ্চির মেয়েটাকে রেলিং এ ঠেলে ভয় দেখাতে চাচ্ছে, এই ব্যাপারটা আরো বিরক্তিকর। সে বিরস গলায় বলে, এসব আজগুবি কথা বলার জন্য তুমি কি আলাদা কোনো কোর্স করেছো? কথা ঘুরাবে না একদম। তুমি আমার বাসায় কি করছো? আমার বার্থডে নিয়ে তোমার আগ্রহ জেগেছে কবে থেকে? প্রত্যয় এবার উল্টো ঘুরে জেসিকে রেলিং এর দিকে ঠেলে দিয়ে বলে, তুমি কি ভেবেছিলে আমাকে সবার সামনে অযোগ্য প্রমাণ করে সেই এক্সকিউজ দেখিয়ে তুমি বিয়েতে অমত করবে, আর আমি তা বসে বসে দেখবো? মুহূর্তেই জেসির কলিজা ধক করে ওঠে। খোলা রেলিং এর এই 9 তলা বারান্দা থেকে ভুল করে উপরে গেলে সে সোজা ইন্নালিল্লাহ হয়ে যাবে। কুত্তাটাকেই তাকে হার্ট অ্যাটাক দিয়ে মারতে চায় নাকি? প্রত্যয় নিজ থেকেই আবার বলে ওঠে, I won't let that happen. তাই বলে আজকের এই দিনে এই কুত্তা মার্কা চেহারা নিয়ে আমার সামনে হাজির হয়ে আমার দিনটা নষ্ট করবে তুমি? প্রত্যয়ের মেজাজ বিগড়ে যায়। তার ভদ্র সুপুরুষ করণের চেহারাকে কিনা কুকুরের সাথে মিলালো। এই মেয়ের সাথে তর্কে জড়ানো মানে আরো 100টা গালি খাওয়া। নিজের ইজ্জতের মায়া করে প্রত্যয় গম্ভীর স্বরে বলে, আর দেখতে হবে না এই চেহারা?
চলে যাচ্ছি কাল। আশা করছি তোমার সকাল দুপুর রাত সুন্দর কাটবে আগামীকাল থেকে। আর এক মুহূর্ত অপেক্ষা করে না প্রত্যয় প্রস্থান করে। জেসিও সোজা হয়ে দাঁড়িয়ে হাঁপ ছেড়ে বাঁচে। পর মুহূর্তেই তার মনে পড়ে প্রত্যয়ের এইমাত্র বলা কথা। যাবে মানে কোথায় যাবে? নিজের উৎসুক হাবভাব দেখে জেসি নিজেকে গালি দেয়। এই ছেলে জাহান্নামে যাক, তার কি আসে যায়? হেডকোয়ার্টার থেকে পিতৃনিবাসে ফিরছে দুর্জয়। সুঠাম হাতটা গাড়ির স্টিয়ারিংয়ে নিবন্ধ। অদ্ভুত এক রজনী, আকাশে চাঁদের অস্তিত্ব নেই। চারিদিকটা কেমন অন্ধকার। রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় যা একটু আলোকিত হয়ে আছে। মধ্যপথে আচমকা তার গাড়ির গতি ধীরে ধীরে কমে আসে। একটা পর্যায়ে সম্পূর্ণ থেমে যায়। সেই গাড়ির জানালা ভেদ করে দৃষ্টি স্থির করে রাস্তার অপর পাশের দালানটার দিকে। 3 তলার বাম পাশের ইউনিটের বারান্দায় তাকিয়ে মনে মনে কিছু একটা ভাবে। তার ব্যক্তিগত গুপ্তচর খবর দিয়েছে বানি আজ স্কুলে গিয়েছিল। দেখতে খুব স্বাভাবিকই না কি লাগছিল, কিন্তু দুর্জয়ের সাবকনসিয়াস মাইন্ড বলছে বাণীকে নিয়ে তুফান চলছে মেয়েটার ভেতর। কিন্তু সেই তুফান সে ভেতরে চেপে রেখেছে। দেখানোর মতো মানুষ নেই বলে কি? যদিও এখন আর বাণীর ওপর নজর রাখার জন্য গুপ্তচরের প্রয়োজন নেই, কিন্তু তবুও দুর্জয় রিস্ক নিচ্ছে না। গতকাল বনির মুখে যা শুনেছে তারপরে তো আরো আগে না। দুর্জয়ের ভাবনার মাঝেই অন্ধকার বারান্দাটায় উপস্থিত হয় এক নারিকা। দূর হতে দেখেই বোঝা যাচ্ছে তার কোলে ছোট বাচ্চা মেয়েটা মিশে আছে, হয়তো ঘুমোচ্ছে। সে নারী অবয়বটা ধীর গতিতে বারান্দা জুড়ে পায়চারি করতে থাকে। দুর্জয় আচমকা দৃষ্টি সরিয়ে নেয়। মেয়েটা আজকাল তাকে পথের মাঝে থামতে বাধ্য করছে। এ কেমন দাপুটে অভিবাদন! আচমকা দুর্জয়ের চিন্তা হয় আগামীকাল তার টিম সহ ঢাকা যেতে হবে। জুলফিকার মোস্তফাও তাদের সঙ্গে যাবে। কবে ফিরবে নিশ্চয়তা নেই। বিশাল একটা বিপদ অপেক্ষা করছে সামনে, কিন্তু কোথায়, কখন, কিভাবে অপেক্ষা করছে তা জানা নেই দুর্জয়ের। এই কদিনেই দুটো মানুষ নিরাপদ থাকবে তো আদৌ? হুট করেই দুর্জয় দেশের পাশাপাশি এই দুটো মানুষের নিরাপত্তা নিয়েও চিন্তিত হয়। একদম হুট করেই, অনেকটা চোরের মতোই আব্বুর চোখ ফাঁকি দিয়ে বাসা থেকে বেরিয়ে আসে নিশা। পরনে তার বাসার একটা টপস আর স্কার্ট। ক্যান্টনমেন্ট এরিয়া পেরিয়ে কিছুটা দূরে আসতেই একটা রিকশায় চড়ে বসে সে চলে যায় বাজিত সবুজ উদ্যানের সামনে। ভাড়া মিটিয়ে রিকশা থেকে নেমে সে আশেপাশে উৎসুক দৃষ্টি মেরে তাকায়। সে জানে না সে এখানে এই রাতের বেলা কেন এলো, কিন্তু সাইফের জরুরি তলবকে সে সম্পূর্ণ এড়িয়েও যেতে পারেনি। কয়েক সেকেন্ডের মধ্যেই একটা রিকশায় চড়ে সে সেখানে উপস্থিত হয় সাইফ। গায়ে তার সাদা রঙের একটা শার্ট। ভাড়া মিটিয়ে রিকশা থেকে নামতেই নিশা বলে, আমি ভেবেছিলাম আপনি আগে থেকেই এখানে উপস্থিত আছেন ভাইয়া। সাইফ এক পলক দেখে নিশাকে। তার বলতে ইচ্ছে করে সে নিশা পিছন পিছন অন্য রিকশায় করে এসেছে। এই রাতের বেলা নিশাকে একা একটা জায়গায় ডাকার মতো ইনসেন্সিবল নয় সে। রাস্তায় বিপদ আপদের বালায় নেই। নিশা প্রশ্ন করে, খুব জরুরি কোনো কথা ভাইয়া? সাইফ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, চলুন হাঁটা যাক ইয়াসমিন। নিশা আর কোনো প্রশ্ন করে না। নীরবে সাইফের সঙ্গে কদম মিলিয়ে হাঁটতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে নীরবতা ভেঙে নিজে বলে ওঠে, ভাইয়া ওই দিন আমার একটা ফ্রেন্ডের সঙ্গে ছবি পাঠিয়েছিলাম, আপনাকে মনে আছে? কেমন? সুন্দর। নিশার সঙ্গে সঙ্গে খুশি হয়ে যায়। প্রফুল্ল গলায় বলে, ওর নাম ঐশী, খুব নম্র ভদ্র মেয়ে, আপনার সাথে সুন্দর মানাবে। আপনি ওকে বিয়ে করবেন? সাইফ আচমকা চোখ বড় বড় করে নিশার দিকে তাকায়। নিশা ভীত হয়। অযাচিত ঘটগালিতে কি লোকটা খেপে গেল নাকি কে জানে, কিন্তু নিশার নিয়ত খারাপ ছিল না। এই লোকটার জন্য তার মায়া হয়। মনে হয় লোকটা আপন একটা নিজের মানুষ ডিজার্ভ করে। তাই তো নিশা এই লোকের কি ধরনের মেয়ে পছন্দ সেই হিসাব কষে নিজের চারদিকে মেয়ে খুঁজে বেড়ানো শুরু করেছিল। ঐশী মেয়েটাও তো খারাপ না, দেখতে সুন্দর, নমনীয় ব্যবহার, বেশ সংসারীয় হবে দেখে বোঝা যায়। সাইফের মতো মানুষকে বেশ আগলে রাখতে পারবে। সাইফের পরিষ্কার জবাবে নিশার ঘোর কাটে। আমি ওই মেয়েকে বিয়ে করব না। নিশা মুখটা একটু গোল করে নুয়ে ফেলে। সে কি একটু বেশি অধিকার বোধ দেখিয়ে ফেলল? তার ভাবাবেগকে ভুল প্রমাণ করে আচমকা সাইদ বলে ওঠে, আপনাকে চাচ্ছি ইয়াসমিন। শিকরিন মানুষটাকে কি আপন করে নিতে পারবেন?
নিশা মুহূর্তেই চোখ খুলে তাকায়, দৃষ্টি গিয়ে আটকায় সাইফের চোখের পানে। মস্করা ও দুষ্টুমি ভর্তি সেই দৃষ্টিতে আচমকা নিশা এক আকাশ পরিমাণ অসহায়ত্ব খুঁজে পায়। কেমন অদ্ভুত সেই দৃষ্টি, গল্প সিনেমার মতো। মুহূর্ত তত কালো না, চারিদিকে হাওয়া বয়ে গেল না, আকাশ থেকে বর্ষণও নামলো না। তবে নিশার বুকে অদ্ভুত এক কম্পন শুরু হয়, যে কম্পন রিক্টার স্কেলের মাত্রা পেরিয়ে তীব্র থেকে তীব্র গতিতে বাড়ছে। সাইফের কণ্ঠে অস্থিরতা। সে ফের প্রশ্ন করে, আমাকে আপনার নিজের যোগ্য মনে হয় ইয়াসমিন? তামাটি রঙের মেদহীন লম্বা দেহী পুরুষের অসহায় মাথা গলায় মাখা গলায় করা সেই প্রশ্নের পিঠে নিশার কণ্ঠনালী বিদ্রোহ করে বসল। বোকা বোকা চোখ মেলে তাকিয়ে থেকে ইতস্তত গলায় জবাব দেয়, কিন্তু ভাইয়া। সাইফ এবার অধৈর্য গলায় নিশাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলে, ট্রাস্ট মি ইয়াসমিন, আপনার মুখের এই ভাইয়া ডাকটা পৃথিবীর সব থেকে বিষাক্ত শব্দ আমার কাছে। নিশা বিব্রত অনুভব করে। ভাইয়া ডাকটা চেপে গিয়ে নম্র স্বরে বলে, আমার সময় চাই। এক জীবন সময় দিলাম, তবে জীবন কতদিনে সেই ধারণা দিতে পারছি না। জীবন ফুরানোর আগে আমাকে জবাবটুকু দিলে মেহেরবানি হতো। সেই রাত্রে নিশার একটা কথাও বলতে পারেনি। সাইফ তাকে ক্যান্টনমেন্টের কাছাকাছি পর্যন্ত পৌঁছে দেয়। রিক্সা থেকে নেমে যখন নিশার সামনে এগোনোর জন্য পা বাড়াচ্ছিল, তখন কেবল সাইফ পিছু ডেকে বলেছিল, আগামীকাল ঢাকা যাচ্ছি ইয়াসমিন। কোথাও যাওয়ার পূর্বে বিদায় নেওয়ার অভ্যাসটা আমার মধ্যে নেই। এর অবশ্য কারণ আছে। এতদিন আমার কাছে বিদায় নেওয়ার মতো কাছের মানুষ ছিল না, আজও নিব না। তবে আজ কারণ ভিন্ন, আর সেই কারণটা হলো আমি শীঘ্রই ফিরব। আপনার জবাবটা শোনার জন্য ফিরব। ভালো থাকবেন। আকাশে মেঘপুঞ্জের ভিড়ে আড়াল হয়ে আছে চাঁদ। প্রকৃতিতে বইছে ক্ষীণ বাতাস। পর্দাযুক্ত খোলা জানলা দিয়ে প্রবেশ করছে সেই ঠান্ডা বাতাস। সেই গা হিম করা বাতাসের দিকে ধ্যান নেই নিশার। গায়ে কাটা দেওয়া ঠান্ডার মাঝে সে বালিশ বুকে চেপে চোখ বুজে বসে রয়েছে। বুকের মধ্যে বহমান ভূমিকম্প এখনো থামেনি। তবুও প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে সে। তবে সাইফের করা প্রশ্নের উত্তর নয়, বরং অন্য এক প্রশ্নের উত্তর। ওই লোকটা এমন কাউকে ডিজার্ভ করে যে কিনা যত্নের চাদরে মানুষটাকে মুড়িয়ে রাখতে পারবে, যে কিনা মানুষটার ভরসার স্থান হবে, নির্ভরতার আশ্রয় হবে। নিশার মনের কোণে প্রশ্ন উকি দেয়, সে কি আদৌ সাইফের যোগ্য? প্রশ্ন উত্তরের দ্বন্দ্বের মাঝে হারিয়ে যায় নিশা, হয়ে যায় শান্ত, স্থির, বিষণ্ণ। কর্ণকুহরে বেজে ওঠে সাইফের করা সেই প্রশ্নটা, আপনাকে চাচ্ছি ইয়াসমিন। শেকড়হীন মানুষটাকে কি আপন করে নিতে পারবেন? শিকড়হীন শব্দটা মনে পড়তেই নিশা বিষণ্ণতার মাত্রা আরো একটু বেড়ে যায়। চারপাশে বয়ে যায় আধার রাতের দীর্ঘশ্বাস। বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে একত্রিত হয়েছে টেরোরিজম মিশনের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সকল সেনা সদস্য। দুপুর থেকে চলছে তাদের গুরুত্বপূর্ণ আলোচনা। দীর্ঘ এই মিটিংয়ের শেষ হয় এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্য দিয়ে। অতি শীঘ্রই তারা দেশ জুড়ে রেড অ্যালার্ট জারি করবে, গণমাধ্যমের সামনে প্রকাশ করবে আটককৃত অপরাধীর দেওয়া হুমকি। আসন্ন পরিস্থিতিকে মাথায় রেখে এবং পুরনো হামলাগুলোকে নজরা হিসেবে উপস্থাপন করে সর্বপ্রথম সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের জন্য হাইকোর্টে আপিল করবে। সেই সঙ্গে ঘর থেকে সবাইকে বের হওয়ার জন্য নিরুৎসাহিত করা হবে। অন্তত 1 থেকে 2 সপ্তাহ জনগণকে সচেতন অবস্থান করার জন্য জোর দিবে। এই 1-2 সপ্তাহের মধ্যে সৈন্যরা নতুন এক অপারেশন পরিচালনা করবে। হিরনের লুকায়িত আতঙ্কবাদীদের ঘাঁটি খুঁজে বের করার অপারেশন। সেই সঙ্গে সাধারণ জনগণদেরও আহ্বান করবে যেন সন্দেহজনক কিছু চোখে পড়লে ইমার্জেন্সি হেল্পলাইন 999-এ কল করে তা জানায়। হিরনের জবানবন্দি থেকে এতদূর জানতে পেরেছে সৈন্যরা যে শমশের মজুমদারকে তন্ন তন্ন করে খুঁজে লাভ নেই। সে মৃত। হিরণ নিজ হাতে খুন করেছে তাকে। হিরণের জবানবন্দি নিশ্চিত করতে চট্টগ্রামে উপস্থিত একদল সৈন্যকে পাঠানো হয় হিরণের বিভিন্ন প্রপার্টিসের তালাশে। সেই প্রপার্টিসগুলোর মধ্যে এক খামার বাড়ির উঠোন হতে উদ্ধার হয় এক মরদেহ। এত মাসে লাশ পচে কেবল দেহখণ্ডগুলোই অবশিষ্ট ছিল। সেই দেহাংশ বিশেষ ব্যবহার করে মেডিকেল ল্যাব টেস্টের মাধ্যমে নিশ্চিত করা হয় যে লাশটা শমশের মজুমদারেরই। শমশের মজুমদারের মৃত্যু, এই ছোট তথ্যটুকু বাদে আরও একটা টু শব্দ উচ্চারণ করেনি হিরণ। ইবাদও নিজের স্যারের অনুসারী।
তার মুখ দিয়েও বের হলো না একটা শব্দ। তবে আটককৃত আতঙ্কবাদীদের মধ্যে কিছুজন রিমান্ডের অত্যাচারের মাত্রা সইতে না পেরে মুখ খুলেছে, জানিয়েছে সম্ভাব্য কিছু ঠিকানা। সৈন্যরা মুহূর্ত অপেক্ষা না করে উক্ত স্থানগুলোতে পৌঁছায়, কিন্তু প্রতিটা জায়গায় মানবশূন্য। সৈন্যরা আশাহত হয় না, উক্ত স্থানগুলো হতে বিভিন্ন ক্লু কালেক্ট করে, সেগুলো রেঞ্জ ধরে চিরুনি তল্লাশি চালানো শুরু করে। দুর্জয়রা ঢাকায় এসেছে আজ 2 দিন হলো। এই 2 দিন দুদণ্ডের জন্য ফুরসত পায়নি তারা, অত্যন্ত ব্যস্ততার মধ্য দিয়ে সময় পার করছে। শেষ বিকেলের দিকে আচমকা পেয়ারা ফোনটা বেজে উঠতেই দুর্জয় অভ্যাসস্বরূপ ধীরগতিতে ফোনটা রিসিভ করে। অপর পাশ হতে এক নারী কণ্ঠ বলে ওঠে, খুব বেশ ব্যস্ত তুমি? হ্যাঁ। ঢাকায় থেকেও বাসায় আসার জন্য এক মুহূর্ত সময় হবে না? সময় পেলে অবশ্যই আসবো। নারী কণ্ঠটা এবার নীরব হয়ে যায়, আর কোনো প্রশ্ন ছুড়ে দেয় না। দুর্জয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তুমি ভালো আছো মামুনি? আছি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ ইতস্তত করে এবার নারী কণ্ঠটা বলে ওঠে, বাড়ি ফিরলে এবার অন্তত 2 দিন সময় নিয়ে এসো। বিশেষ কোনো কারণ? হেনা আপাদের আসতে বলতাম তাহলে। দুর্জয় চোখ কুঁচকে ফেলে। হেনা আপা নামক কোনো পরিচিত মানুষের কথা এই মুহূর্তে তার মনে পড়ছে না। সে জানতে চায়, হেনা আপাকে? তোমার ফুপুর ননাস। দুর্জয়ের কপালে ভাঁজ দৃঢ় হয়। সে কৌতূহল মিশ্রিত স্বরে জানতে চায়, ওনাদের বাসায় আসার সঙ্গে আমার বাড়ি ফেরার কি কানেকশন? তোমার ফুপু খুব প্রশংসা করছিল ওনার পরিবারের। হেনা আপার মেয়েটা নাকি অত্যন্ত সুন্দর ও মার্জিত। কানাডা থেকে কম্পিউটার সায়েন্সের উপরে মাস্টার্স কমপ্লিট করে দেশে ফিরেছে। বয়সটা একদম নাদান না, তোমার সঙ্গে মানানসই। তোমার আপত্তি না থাকলে একবার কথা বলার ব্যবস্থা করাতাম। মায়ের সূক্ষ্ম ইঙ্গিতটা বুঝতে পেরেই দুর্জয় স্পষ্ট গলায় বলে, মেয়েটার ব্যাকগ্রাউন্ড ভালো, তবে আমি ইন্টারেস্টেড নই। মিসেস সুহালা ছেলের ওপর কখনোই নিজের কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয় না। তবে এইবার তিনি স্বভাবের বাইরে গিয়ে খানিকটা রাগ দেখিয়ে বলে, তোমার ইন্টারেস্ট কবে আসবে শুনি? এই বয়সে তোমার আব্বু 2 ছেলের বাপ ছিল, আর তুমি ইউ আর ইম্পসিবল। দুর্জয় মায়ের রাগ দেখিয়ে এবার চাপা কৌতুক করে বলে, তোমার অভিযোগটা ঠিক কি নিয়ে মামুনি? আমি এখনো বিয়ে করছি না সেটা নিয়ে, নাকি আমি এখনো বাপ হচ্ছি না সেটা নিয়ে? সোহালা বেগম বাকরুদ্ধ পড়ে যান। তার ছেলে কৌতুক করার পাত্র না, তবে আজ ঠিক সময় মতো নিজের কৌতুক দ্বারা সোহালা বেগমকে চুপ করিয়ে দিয়েছে একদম। অতঃপর ভদ্র ছেলের মতো কোমল সুরে বলে, এখন রাখছি মামুনি, খেয়াল রেখো। আল্লাহ হাফেজ। অন্ধকারাচ্ছন্ন আর্মিদের আওতাভুক্ত সেলে জীবনটা বেশ দুর্বিষহ কাটছে হিরণের। এত বছরের পাপের জীবনে কেউ তার গায়ে হাত দেওয়ার সাহস পায়নি কখনো। যে হাত তোলার সাহস করেছে সে নিজের হাতের সঙ্গে জীবনটাও খুইয়েছে। কিন্তু এখন টর্চারের ফলস্বরূপ আঘাতে আঘাতে সমস্ত দেহ জর্জরিত। কোমরের আঘাতগুলো খুব গুরুতর। মেঝেতে শুতে নিলেই তা টের পায় হিরণ, তবে গায়ে মাখে না সে। শারীরিক আঘাত তো সে কম সয়নি জীবনে। শেষ রাতে যখন মেঝেতে শরীরটুকু এড়িয়ে দেয়, তখন চোখের সামনে ভেসে ওঠে অদ্ভুত এক শৈশব। বয়স হয়তো তখন কেবল 7 ছিল হিরণের। যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে নিজেকে আবিষ্কার করে 4 দেয়ালে আবদ্ধ ভিন্ন এক জগতে। পিতৃমাতৃ পরিচয়হীন এক অনাথ হিসেবে অনাথ আশ্রমটুকুতেই তার ঠাঁই হয়েছিল। অনাথ আশ্রমের মালিক ছিল কালোবাজারের সঙ্গে জড়িত। সমাজে নিজের সুনাম খ্যাতির পেছনে লুকিয়ে ছিল তার কলুষিত এক রূপ। সেই রূপটা জড়িত ছিল হাজারো অপকর্মের সঙ্গে। ভালো মানুষের মুখোশ পরে তিনি অনাথ আশ্রমের বাচ্চাদের দ্বারা 2 ধরনের ব্যবসা করতেন। প্রথমটা হলো বাচ্চাদের শরীরে অস্ত্রোপচার করে অবৈধভাবে নরগাং ডোনেশন, আর দ্বিতীয়টা হলো বাচ্চাদের দিয়ে শহরের ব্যস্ত মুখগুলোতে ভিক্ষা করানো। হিরণের ভাগ্য ভালো ছিল নাকি খারাপ তা তার জানা নেই, তবে সে ছিল ভিক্ষা করানো দলের অংশ। সেই ভিক্ষার লেজ ধরেই একদিন তার পরিচয় হয় শমশের মজুমদারের সঙ্গে। মিরপুর 10-এর সামনে বিলাসবহুল গাড়িতে বসে থাকা শমশেরকে দেখেই হিরণ বুঝেছিল লোকটা সম্ভ্রান্ত ঘরের। তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হিরণ 2 টাকা বেশি লাভের আশায় নিজের কথার দ্বারা লোকটার মনোযোগ পেতে সক্ষম হয়েছিল। তবে তার বুদ্ধিমত্তা শমশেরকে এতটাই মুগ্ধ করে যে তিনি পরের দিনই সেই অনাথ আশ্রমে এসে হাজির হয়। উদ্দেশ্য এই সুন্দর দেখতে বুদ্ধিমান বাচ্চাটাকে দত্তক নেওয়া। দত্তকের মানে কি তা বুঝতে অসুবিধা হয়নি হিরণের।
তবুও এই নিয়ে আলাদা কোনো প্রতিক্রিয়া ছিল না তার। তবে যখন দেখলো অনাথ আশ্রমের বাকি বাচ্চাগুলো তাকে দেখে হিংসাপূর্ণ দৃষ্টিতে দেখছে, তখন মনে পৈশাচিক এক আনন্দ অনুভব করে সে। জীবনে প্রথমবারের মতো উপলব্ধি করে অন্যের ঈর্ষার কারণ হওয়া কতটা আনন্দপূর্ণ। মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয় একদিন সে এমন এক পর্যায়ে পৌঁছবে যেখানে সবাই তাকে এবং তার ক্ষমতার মাত্রাকে হিংসা করবে। শমশের মজুমদারের হাত ধরে এক বিলাসবহুল বাড়িতে পা রেখে হিরণের চোখ চিকচিক করে উঠেছিল। ভেবেছিল এই বুঝি তার জীবনটা সুন্দর হবে। অন্ধকার চিরে আলোর জগৎ বোধহয় একেই বলে। অবশেষে হয়তো সে একটা পরিবার পাবে। তবে বাস্তবতা ভিন্ন। সেদিন রাতে আউট হাউসে যাওয়ার পথে শমশের তার কাঁধে হাত রেখে গম্ভীর সুরে বলেছিল, শোনো ছেলে, জীবন অনেক নির্মম এক খেলা মঞ্চ। এই মঞ্চে প্রতিটা জিনিসই তোমার নিজ যোগ্যতা এবং চেষ্টায় জিতে নিতে হবে। এখানে কেউ তোমাকে সোনার থালায় সাজিয়ে সব দিয়ে দেবে না। এটা হলো আমার তরফ থেকে তোমার প্রথম শিক্ষা। হিরণ অবুঝের ন্যায় তাকিয়েছিল। লোকটার মুখের সেই কথার অর্থ বুঝতে পারছিল না। তবে বুঝতে পারে যখন শমশের মজুমদার আউট হাউসের ভেতর তাকে ঠেলে দিয়ে দরজাটা বাহির থেকে বন্ধ করে দেয়। হিরণ বিস্মিত হয়েছিল। ভেতরটা ছিল ঘুটঘুটে অন্ধকার। আধারকে হিরণ ভয় পেত না। তবে সেকেন্ড পাঁচেক পেরোতেই যখন রুমের লাইট জ্বলে ওঠে তখন সে ভীত হয়। রুমের দুই কোণে লোহার শিকল গলায় ঝোলানো দুটো কালো রঙের স্বাস্থ্যসম্মত কুকুর বাঁধা ছিল। ক্ষুধার্ত কুকুর দুটোর এক হাত সমান জিভ মুখের বাহিরে ঝুলছিল। হিরণ ভীত হয়ে চিৎকার করে দরজা ধাক্কানো শুরু করে। তার চিৎকারের সঙ্গে তাল মিলিয়ে কুকুর দুটো লেজ নাড়িয়ে সৌল্লাসে মেতে ওঠে, যেন ভীত হিরণকে দেখে তারা খুব মজা পাচ্ছে। রুমের এক কোণে ছিল একটা জানলা। সেই জানলার বাইরে থেকে শমশের অদ্ভুত হাসি দিয়ে বলেছিল, এইমাত্র সেই শিক্ষার বলি আওড়িয়েছি তার জীবনমুখী ক্লাস। এটা এই রুমটা হলো পরীক্ষার হল। কুকুর দুটো তোমার প্রতিবন্ধী আর রুমের মাঝখানটায় রাখা এক টুকরো বনরুটি হলো পুরস্কার। আমি জানি তোমার অনেক খিদা পেয়েছে, দুপুর থেকে না খাওয়া, তাই বনরুটির কুকুর দুটো সামনে থেকে ছিনিয়ে নাও। তাহলে তোমার রাতের খাবারটাও তুমি উপার্জন করে নিতে পারবে, আর এই বন্ধ রুমটা থেকেও বের হওয়ার সুযোগ পাবে। সেই রাতে হিরণ বাস্তবতার সম্মুখীন হয়েছিল। বুঝতে পেরেছিল এক অন্ধকার জগৎ থেকে বের হয়ে সে অন্য এক অন্ধকার জগতে পা রেখেছে, যেখানে টিকে থাকাটা তার জন্য সংগ্রাম। আর এই সংগ্রামে জয় সে তখনই হবে যখন সে এই শমশের মজুমদার নামক লোকটাকে টপকে গিয়ে নিজের স্থান তৈরি করতে পারবে। হিরণ জয়ী হয়েছিল শেষ পর্যন্ত। শমশের মজুমদারকে টপকে গিয়েছিল সে পাপের জগতে। রাজ্য জয় করেছিল। সেই রাজ্যে এক রমণীকেও রানী বেশে আনতে চেয়েছিল। নিজের অন্ধকার রাজ্যে এক শুভ্র মুক্তার দানার ন্যায় যে আলো ছড়াবে। রমণীকে রানী করে রাখার জন্য এক সুন্দর ছক সাজায় হিরণ। রমণীর পিতা মহোদয়কে টাকার বিনিময়ে কন্যাদানের প্রস্তাব দেয়। রমণীর পিতা সেই প্রস্তাবে রাজি হয়। তবে যেদি রমণী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। হেরে যাওয়ার অভ্যাস হিরণের কোনো কালেই ছিল না। যেদি রমণীর প্রত্যাখ্যানকে থোড়াই কেয়ার করে সে তাকে ছিনিয়ে আনে, জগৎ বিচ্ছিন্ন করে ফেলে। আশা ছিল একদিন না একদিন ঠিকই রমণীর মনে ঠাঁই খুঁজে পাবে। কিন্তু যেদি রমণী ভুল করে হিরণের বিধ্বংসী রাগের শিকার হয়। অতঃপর রানী না পেলেও হিরণ এক রাজকন্যা পেয়েছিল। রাজকন্যা তার ঘর আর জীবন দুটোই আলো করে রেখেছিল। জীবনের 5টা বছর যেন চোখের পলকেই কেটে গেল। আকস্মাৎ একদিন রাজকন্যা হিরণের নিকৃষ্ট রূপটার সাক্ষী হলো। তারপর পৃথিবীটা কেমন মলিন হয়ে গেল হিরণের। মেয়ের ঘৃণার মাধ্যমেই যেন হিরণের পাপের সাম্রাজ্যে ধ্বংস শুরু হয়েছে। বানিয়ার বনিকে হারিয়ে ফেলা, তার সত্যটা গোটা দুনিয়ার সামনে আসা, অতঃপর পলাতক হয়ে জীবন পার করা। হিরণ দেখতে পেয়েছিল নিজের ভবিষ্যৎ স্পষ্ট দেখতে পেয়েছিল সে। সৈন্যদের চোখ ফাঁকি দিয়ে যে বেশি দিন পালিয়ে বেড়ানো তার পক্ষে সম্ভব হবে না তা সে বুঝতে পেরেছিল। তাই তো শেষবারের মতো দেশের কালো অধ্যায়ে নিজের নাম লেখার জন্য আরও একটা হামলার প্ল্যান ম্যাপ রেডি করে। এবারের হামলার সঙ্গে জড়িত নেই কোনো বহিরাগত শক্তি, নেই কোনো আলাদা মুখ্য হোতা। এই হামলা একান্তই হিরণের কার্য, একান্তই তার। এই পথের শেষ কোথায় তা হিরণ ভালো করেই জানে। কিন্তু মানসিক অশান্তি ধীরে ধীরে তাকে নিঃশেষ করে দিচ্ছে। প্রতি মুহূর্তেই সে কানে শুনতে পায় বনির গলা, আই হেট ইউ বাবা।
শব্দ চারটা কর্ণগোচর হতেই হিরণের মাথার ভেতর 100 পিঁপড়া যেন দংশন করা শুরু করে। সেই যন্ত্রণায় সে মাঝে মধ্যে দেয়ালে জোরে জোরে নিজের মাথা ঠোকে, কিন্তু বিন্দু পরিমাণ যন্ত্রণা কমে না। উল্টো যন্ত্রণা তাকে পুরোপুরি গ্রাস করে ফেলে যখন সে উপলব্ধি করে এই পৃথিবীতে আর কেউই তাকে চায় না। বাণীর সাথে নিজের দুটো সন্তানকেও হারিয়ে ফেলেছে সে। পথ আলাদা হয়ে গিয়েছে তাদের, কোনো ক্ষমতা খাটিয়েও সেই পথ আর এক হবার নয়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।